গল্পের নাম আসক্তির শেষ বেলায় তুমি। রচনায় আয়ান আহমেদ শুভ। গল্পের সকল পর্ব। নিজের স্বামীকে হাসপাতালের বেডে রেখে আজ আমি আমার প্রাক্তন প্রেমিকের বাড়িতে। ভাবছেন হয়তো নিজের স্বামীকে ফেলে প্রাক্তন প্রেমিকের কাছে কি করতে এসেছি। তবে বলি তার কাছে রক্ষিতা হিসেবেই আসা আমার। আমার প্রাক্তন প্রেমিকের নাম অয়ন চৌধুরী। বিশিষ্ট বিজনেসম্যান অয়ন চৌধুরীর সাথে আমার 5 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। যখন অয়ন আর আমার মাঝে প্রেমের সম্পর্ক ছিল তখন অয়নের নামের পাশে বিজনেসম্যানের উপাধিটা ছিল না। তার সম্পূর্ণ পৃথিবীটাই ছিলাম আমি। কিন্তু দিন শেষে তখন ভালোবাসা পূর্ণতা পেতে চাইল। ঠিক তখনই আমি তার সাথে প্রতারণা করি। হ্যাঁ, প্রতারণা করি তার সাথে। যখন আমার উচিত ছিল নিজের প্রিয়জনের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে সকল বাধাকে অতিক্রম করা, ঠিক তখন আমি আমার পরিবারের কথা ভেবে তার সাথে প্রতারণা করি। ফিরিয়ে দেই তাকে শূন্য হাতে। তার পবিত্র ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার জীবন নতুন কারোর সাথে সাজিয়ে নেই। বিয়ের 2 দিন পর আমার স্বামীর দুর্ঘটনার শিকার হয় আর কোমায় চলে যায়। তার চিকিৎসার জন্য আমি অনেক চেষ্টা করেছি। দীর্ঘ 1 বছর তার চিকিৎসার খরচ চালিয়ে আজ আমি নিঃস্ব। তাই নিজেকে অয়ন চৌধুরীর কাছে বিক্রি করে দেই, শুধুমাত্র আমার স্বামীর চিকিৎসার জন্য। অধরা কথাগুলো অয়নের ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগল। আজ কেন জানি বারবার তার অতীতের কথা মনে পড়ছে। অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়তেই অধরার ঠোঁটের কোণে হয়তো মৃদু হাসির রেখার উদয় হয় ঠিকই, তবে শেষ বেলায় সেই হাসিটা কান্নায় রূপ নেয়। অধরা ভাবনার ডায়েরির পাতায় চোখ বুলাতেই হঠাৎ করে কারোর পায়ের বুট জুতোর শব্দ অধরার কানে ভেসে আসে। অধরা দ্রুত নিজের চোখের কোণ থেকে নোনা জলের বিন্দুটা মুছে নিয়ে সোফা থেকে উঠে পড়ল। অয়ন এসেছে হয়তো। অধরা সোফা থেকে উঠে দাঁড়াতেই অয়ন হনহন করে রুমের মধ্যে প্রবেশ করল। অধরাকে সোফার সামনে দেখে ভারী কণ্ঠে অয়ন বলল, হঠাৎ করে আমার অনুপস্থিতিতে আমার রুমে কেন এসেছ? আসলে তোমার বিছানাটা গুছিয়ে দিয়ে রুমটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। অধরার কথাটা সম্পূর্ণ হবার পূর্বেই অয়নের মুখের উপর তীব্র বিরক্তির ছাপ স্পষ্ট হল। অয়ন অধরার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কতবার করে বলেছি আমায় তুমি করে বলবে না। কেউ আমায় তুমি করে বললে আমার ইগোতে লাগে। সো প্লিজ ইগনোর ইট। সরি অয়ন, আমি ভুলে গিয়েছিলাম। অধরা অয়নের নামটা মুখে নিতেই অয়ন দুম করে অধরার দিকে এগিয়ে এসে অধরার চুলের মুঠিটা নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে নিল। অধরা কিছুই বুঝে উঠতে পারল না, হঠাৎ করে অয়ন এমন করছে কেন। অধরা অয়নের চোখের দিকে তাকাতেই অয়ন অধরার ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে এসে রাগে গজগজ করতে করতে অধরাকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো একটা রক্ষিতার মুখে আমি আমার নামটা শুনতে চাই না। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার বা যোগ্যতা তোমার নেই। ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন স্যার। আমি বুঝতে পারিনি একটা রক্ষিতার অধিকার সীমাবদ্ধ, তাই ভুল করে ফেলেছি। দয়া করে এই রক্ষিতাকে ক্ষমা করে দিন। অধরার মুখে রক্ষিতা শব্দটা শুনতাই অয়ন দুম করে অধরার চুলগুলো ছেড়ে দিল। অধরার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অয়ন অন্য দিকে তাকিয়ে থাকল। হঠাৎ করেই বুকের মাঝখানে অয়নের তীব্র যন্ত্রণার সৃষ্টি হল। অধরা তো কোনো ভুল কথা বলেনি। অধরা তো আমার রক্ষিতা। ওকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছি আমি। তবে কেন ওর মুখ থেকে এই শব্দটা শুনতাই আমার বুকটা কেঁপে উঠল। তবে কি ওর প্রতি সেই আগের ভালোবাসাটা এখনো বেঁচে আছে? না, থাকতে পারে না। একটা প্রতারককে কখনো ভালোবাসতে নেই। অয়ন কথাটা আপন মনে বলল।
অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অধরার দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে একটা বাঁকা হাসি এসে বলতে লাগল, মাই ডিয়ার রক্ষিতা, এখন আমার ড্রিঙ্ক করার সময়। তুমি আমার জন্য ড্রিঙ্কস এর ব্যবস্থা করো। আমি ফ্রেশ হয়ে আসছি। জি স্যার, করছি। অয়ন কথাটা বলেই নিজের ব্লেজারটা সোফার দিকে ছুঁড়ে ফেলে দিল। অতঃপর ফ্রেশ হতে চলে গেল সে। অয়ন চলে যেতেই অধরা অয়নের ব্লেজারটা হাতে তুলে নিয়ে ব্লেজারটার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগল, তুমি আমার সেই অয়ন, যে আমার মুখে একটা বাজে কথা শুনলে আমার উপর রাগ দেখাতে। আর আজ সেই মানুষটি নিজেই আমায় রাস্তার মেয়ের সাথে তুলনা করছ। না, তুমি আমার সেই অয়ন হতে পারো না। তুমি অয়নের মুখোশ পরা একটা ভিন্ন মানুষ। অয়ন ফ্রেশ হয়ে এসে দেখল টেবিলের উপর সব কিছু গুছিয়ে রাখা। অধরা রুমের এক পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন অধরার দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না দেখিয়ে সোফায় গিয়ে বসল। অতঃপর একটা ড্রিঙ্কসের প্যাক তৈরি করে গলায় ঢেলে দিল। আজ অয়নের ড্রিঙ্কস করে একটুও ভালো লাগছে না। কারণ পরপর 3 থেকে 4টি প্যাক ঢালার পরও আজ কেন যেন নেশা হচ্ছে না তার। অয়ন মদের বোতলটা ঝাঁকুনি দিয়ে পুরোটা ঢগর করে গিলে দিল। অধরা পাশ থেকে মৃদু কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল, বাহ, আজকাল দেখি মদের ও নেশায় আসক্ত হয়ে পড়েছ। অধরার কথার বিপরীতে বাঁকা হাসি দিয়ে অয়ন বলল, কিছু বিশ্বাসঘাতক ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে অনেকটা স্বপ্ন দেখানোর পরেও শেষ সময়ে এসে পথে বদলে নেয়। অথচ মদটাকে দেখো বড় বড় অক্ষরে লিখেই দিয়েছে মদ্যপান মৃত্যুর কারণ। আর দিন শেষে ঠিক তাই হয়, মৃত্যু। তবুও মানুষ এটাকেই পান করে কারণ তারা সবাই জানে দিন শেষে এটা তাদের ঠকাবে না। এমন ভাবে নিজের জীবন নষ্ট করে দিয়ে কি মজা পাচ্ছ? নষ্ট করছি না, অভ্যাস করছি। কিছু মানুষের নিখুঁত অভিনয়ের কাছে এটা সামান্য। অধরা আর কোনো কথা বলল না। নিশ্চুপ হয়ে নিজের চোখের জল মাটিতে ফেলছে। অধরা আজ নিজের কাছেই নিজের ছোট হয়ে গেছে। সে শুধু একটা ছেলের ভালোবাসাকে নয় বরং তার জীবনটাকেই পাল্টে দিয়েছে। অয়ন ড্রিঙ্কস শেষ করে সোফা থেকে উঠে পড়ল। সামান্য টলছে অয়ন। নিজের বিছানার দিকেও ঠিক মতো এগিয়ে যেতে পারছে না সে। অধরা অয়নের দিকে দৌড়ে এগিয়ে এসে অয়নকে ধরল, যাতে করে অয়ন বিছানায় যেতে পারে। অয়ন এক ঝটকায় অধরার হাত নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল, আর কখনো আমায় স্পর্শ করার ভুলটা করবে না। আমি নিজের পথ নিজে একাই চলতে পারি। আমার কারোর সাহায্য লাগবে না। অধরা আর কি করবে? অয়নের কাঁধের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকল। অয়ন নেশায় বুঁদ হয়ে বিছানায় পড়তে চোখ বন্ধ করে ফেলল। অধরা যেই পাপ করেছে তার কোনো ক্ষমা হয় না। তাই অধরা অয়নের পা স্পর্শ করে অনেক কান্নাকাটি করল। বারবার অধরার মনে হচ্ছে আজ অধরার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। অধরা কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তার মনে নেই। তবে সকাল হতেই অধরার ঘুম ভেঙে যায়। অধরা চোখ মেলতেই ভীষণ অবাক হয়ে যায়। অধরা দেখতে পায় অয়ন তার ভীষণ কাছাকাছি চলে এসেছে। অয়নের নিঃশ্বাসের শব্দ অধরার কানের উপর এসে পড়ছে। অধরা আনমনে অয়নের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে অয়নকে। একদম নিষ্পাপ শিশুর ন্যায় নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে অয়ন। অয়নকে এতটা কাছ থেকে দেখেছে অধরা, তাও প্রায় অনেক বছর হল। আজ অয়নকে নিজের খুব কাছে পেয়েও তাকে স্পর্শ করার অধিকারটুকু নেই। বাধা পড়ে আছে অধরা কিছু বাধা নিয়মে। অধরা অয়নের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। জানালার পর্দার আড়াল থেকে সূর্যের প্রথম কিরণ এসে সরাসরি পড়ছে অয়নের মুখের উপর।
সিল্কি লম্বা চুলগুলো এলোমেলো ভাবে উড়ে এসে পড়েছে অয়নের মুখের উপর। গোলাপি রঙের ঠোঁটজোড়া একদম শুকনো হয়ে আছে তার। অধরা নিজের দৃষ্টি যেন অয়নের দিক থেকে ফেরাতে পারছে না। আপন মনে ইচ্ছে করছে অয়নের গালের উপর নিজের হাত রেখে আলতো করে অয়নের ঠোঁটকে স্পর্শ করতে। অধরা অয়নকে নিয়ে কাটানো কিছু অতীতের মধুময় স্মৃতির কথা কল্পনা করতেই কিছু একটা ভেবে অয়নের পাশ থেকে উঠে পড়ল সে। বিছানার থেকে নেমে অধরা জানালার পর্দাটা টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে অধরা সোজা চলে যায় অয়নের জন্য নাস্তা তৈরি করতে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই অয়নের আম্মু ভীষণ কর্কশ কণ্ঠে পেছনে থেকে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল, এই মেয়ে কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না বারণ করেছি রান্নাঘরে যেতে? কথা কি কানে যায় না তোমার? অধরা পিছন ফিরে তাকিয়ে মলিন কণ্ঠে অয়নের আম্মুকে উদ্দেশ্য করে বলল, অয়ন স্যারের জন্য রান্না করতে যাচ্ছি আন্টি। আর আপনি আমায় বারবার রান্নাঘরে যেতে বারণ করেন কেন? আমি কি কিছু ভুল করেছি? ভুল? তোমার কি কখনো ভুল হতে পারে? তোমায় যে বাবা মা এই দুনিয়াতে নিয়ে এসেছেন, তারা ভুল করেছে। তুমি করনি। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। অপয়া মেয়ে একটা। অয়নের আম্মুর বলা কথাটা এসে সজোরে যেন অধরার কলিজাকে আঘাত করল। ওনার কথার আঘাতে অধরার কলিজাটা ছিঁড়ে দুই ভাগ হয়ে যাবার ন্যায়। অধরা নিজের চোখের জলকে আড়াল করে মাথাটা নিচু করে রান্নাঘরের সামনে থেকে চলে আসে অয়নের রুমে। বাড়ির কেউ অধরাকে দু চোখে সহ্য করতে পারে না। আর পাবেই বা কেমন করে? অয়নের পরিবারের প্রত্যেকটা মানুষ অয়নকে বদলে যেতে নিজের চোখে দেখেছে। দিনের পর দিন অয়নের কষ্টগুলো তাদের চোখের সামনে দিয়ে গিয়েছে। অধরা এই বাড়িতে আছে শুধুমাত্র অয়নের জন্য। তা না হলে অধরার এক বাড়িতে এক মিনিটও থাকতে পারত না। অয়ন ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছে। অধরা রুমে ঢুকতেই অয়ন আয়নায় অধরাকে দেখতে পেল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল মন খারাপ করে আমার রুমে আসার কি প্রয়োজন ছিল? দিলে তো মুডটাই নষ্ট করে। অয়নের কথার বিপরীতে অধরা কোনো উত্তর দিল না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অয়ন অধরাকে নিশ্চুপ দেখে আবার ও বলতে লাগল, কি হলো, কথা বলছো না কেন? কি কথা বলবো? এই বাড়ির প্রত্যেকটা লোক আমার সাথে বাজে ব্যবহার করে। কথায় কথায় তারা আমায় কষ্ট দেয়। এই সব সহ্য হচ্ছে না আমার। হাহাহাহা, তাই নাকি? তুমি কি ভেবেছ আমার রক্ষিতা করে তোমায় এই বাড়িতে এমনি এমনি নিয়ে এসেছি? তোমার মতো একটা প্রতারক মেয়ের সাথে যতটাই বাজে ব্যবহার করা হোক না কেন, তা বড্ড কম হয়ে যায়। ওহহ হুম, তাই তো। রক্ষিতা মেয়ের তো মন থাকতে নেই। তাদের কষ্ট পেতে হয় না। শুধুমাত্র মানুষকে খুশি করাই তাদের কাজ। একদম ঠিক বলেছ। এটাই তোমার কাজ। অয়ন কথাটা বলতেই হনহন করে অধরার সামনে দিয়ে বেরিয়ে যেতে নিতেই অধরা আবার ও পেছনে থেকে অয়নকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, স্যার, আজ আমার টাকা লাগবে। আমার স্বামীর হসপিটালের বিল দিতে হবে আজ। ওহহ, ওকে আমার অফিসে চলে এসো। চেক সাইন করে রাখব। ঘটা করে এখন অফিসেও নিয়ে যাবেন। রক্ষিতা মেয়েদের কি অফিসে গিয়েও সেবা করতে হয় নাকি? শাট আপ। এই সব ফালতু কথা বলে আমার মাথা গরম করবে না। যেটা বলা হয়েছে তাই করবে। অয়ন কথাটা শেষ করতেই বেরিয়ে যায়। অধরা অয়নের চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকের এই দিনে গুলোতে জন্য অধরা নিজেই দায়ী। বিকেলের একটু আগে অধরা অয়নের অফিসে চলে যায়। অয়ন অফিসে ছিল না। তবে ম্যানেজারের কাছে চেক সাইন করে দিয়ে গেছে অয়ন।
অধরা চেক নিয়ে ব্যাংকে চলে যায় আর টাকা নিয়ে সোজা হাসপাতালে। হাসপাতালে এসে রিসিপশনে টাকা জমা করে দিয়ে অধরা রোহানের কেবিনে চলে আসে। রোহানের জন্য কিছু ফল নিয়ে অধরা কেবিনে আসতেই দেখতে পায় রোহান বিছানায় শুয়ে আছে নিশ্চুপ হয়ে। অধরা রোহানের পাশে বসে রোহানকে উদ্দেশ্য করে বলল, রোহান, কেমন আছো তুমি? শরীরটা এখন কেমন? অধরার কথার বিপরীতে রোহান বাঁকা হাসি দিয়ে বলল, আছি তো ভালোই। তোমার কি অবস্থা? আমি আর কি করে ভালো থাকি বলো? তুমি অসুস্থ। যেদিন সুস্থ হয়ে যাবে সেই দিন আমি ভালো থাকব। তাই নাকি? তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে তো এখন অবাধে মেলামেশা করতে পারো। তবে কেন ভালো নেই তুমি? রোহানের কথাটা শুনে অধরা মনে হচ্ছে আকাশ থেকে পড়ল। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অধরার। রোহানের জন্য আজ অধরা নিজের প্রাক্তন প্রেমিকের বাড়িতে রক্ষিতার উপাধি নিয়ে আছে। তা তো নিজের প্রয়োজনে নয়, বরং এই হাসপাতালের বেডে শুয়ে থাকা রোহানের জন্য। আর আজ কিনা সেই রোহান অধরার উপর আঙ্গুল তুলছে। অধরা রোহানকে উদ্দেশ্য করে বলল, রোহান, আমি তোমার জন্য এত কিছু করছি আর সেই তুমি কিনা আজ আমায় এই কথাটা বলতে পারলে? তোমার হাসপাতালের বিলের টাকা পরিশোধ করে তোমার চিকিৎসা চালানোর জন্য আমি অন্যের বাড়িতে স্ত্রীর মতো পড়ে আছি। আর তুমি কিনা? চুপ করো একদম। আমি কখনো বলেছি তোমায় আমার জন্য দেহ ব্যবসা করে টাকা দিয়ে এসো? আমি বেঁচে থাকলে থাকলাম আর মরে গেলে গেলাম। তোমায় কেন নিজের শরীরকে বিলিয়ে দিয়ে টাকা আনতে হলো? উত্তর আছে কোনো? রোহানের কথা শুনে অধরা ভীষণ অবাক হয়ে যায়। রোহান তবে এতদিন তাকে নিয়ে এই সব ভেবে এসেছে। আজ পর্যন্ত তো অয়ন তাকে স্পর্শ করেও দেখেনি। নামমাত্র রক্ষিতা করে রেখেছে। এর থেকে বেশি কিছু নয়। অধরা রোহানকে কি বলবে ভেবে পাচ্ছে না। বাকশক্তি আজ মনে হচ্ছে তার হারিয়ে গেছে। রোহান অধরাকে নীরব দেখে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলতে লাগল, আমার জন্য ফল নিয়ে এসেছ? এটা কি গতকাল রাতে তোমার এক্স বয়ফ্রেন্ডকে খুশি করে পেয়েছ? এই পাপের খাবার আমার গলা দিয়ে নামবে না। দয়া করে আমার চোখের সামনে থেকে চলে যাও। এই পাপী মুখটা আমায় আর দেখাবে না, প্লিজ। অধরা কি বলবে আর কি করবে কিছুই ভেবে পেল না। মানতেই কষ্ট হচ্ছে এই তার স্বামী, যার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে রক্ষিতা হয়ে আছে সে। আজ সেই স্বামী তাকে অবিশ্বাস করে এতগুলো বাজে কথা শুনিয়ে দিয়েছে। অধরা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর রোহানের কথাগুলো ভাবছে। চোখ থেকে অনবরত নোনা জলের বিন্দু গড়িয়ে পড়ছে। কিছু দূর পথ চলার পর হঠাৎ করে অধরাকে পেছনে থেকে কোনো একটা গাড়ি এসে ধাক্কা মারতে নিল। তবে সৌভাগ্যক্রমে অধরার শরীরের সাথে গাড়ির কোনো অংশ লাগেনি। গাড়িটা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। গাড়িটা থেমে থেমেই অধরা গাড়ির দিকে তাকায়। আমন মনে অধরা বলতেই লাগল, খুব কি ক্ষতি হয়ে যেত যদি এই গাড়িটা এসে আমার উপর দিয়ে চলে যেত? আমি একদম মুক্তি পেয়ে যেতাম। আর কোনো পিছুটান আমায় পিছু করত না। অধরা গাড়ির দিকে তাকিয়ে কথাটা গুলো ভাবছে। ঠিক এমন সময় হঠাৎ করে একটা ছেলে এসে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল, এই আপনি কি পাগল নাকি? দেখে চলতে পারেন না? রাস্তার মাঝখান দিয়ে চলছেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তবে কি হতো? কিছুই হতো না। বেওয়ারিশ লাশ হয়ে দাফন করা হতো ব্যাস। আসলেই আপনার মাথা খারাপ হয়ে গেছে। কোথা থেকে যে আসে এই সব পাগল কে জানে। লোকটি রাগে গজগজ করতে করতে অধরাকে অনেক কথা শুনিয়ে দিল। অতপর সে তার গাড়ি নিয়ে চলে গেল। অধরা ও অয়নের বাড়ির দিকে রওনা দিল।
অয়নের বাড়ি এসে অধরা ফ্রেশ হয়ে নিয়ে সোফার উপর বসে আছে। মাথাটা ঝিমঝিম করছে তার। অয়ন আর অধরার ভালোবাসার সম্পর্ক ছিল। পরিস্থিতি অধরাকে অয়নের রক্ষিতা বানালেও আল্লাহ জানে যে অধরা আর অয়নের মাঝে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই সমাজ তো আর সেটা মানে না। সমাজ সেটাই বলবে যেটার মানে দাঁড়ায় তাদের সম্পর্কের। রাত 11টার কাছাকাছি সময়। বাহিরে জোনাকির টিপটিপ আলো জ্বলছে। অধরা জানালার পাশে বসে আছে। বাহির থেকে বয়ে আসা মৃদু বাতাসে অধরার চুলগুলো খেলা করছে। মনটা হয়তো ভারী হয়ে আছে অধরার। তবে এই পরিবেশটা বেশ ভালোই লাগছে তার। কিছু সময় এই পরিবেশটাকে অনুভব করতেই হঠাৎ করে অধরা কর্ণপাত করে কারোর পায়ের শব্দ। এটা অয়ন ছাড়া আর কেউ নয়। অধরা চোখের কোণে লেপ্টে থাকা হৃদয়ের দহনরত নোনা জলের বিন্দুটা মুছে নিল। অয়ন রুমে এসে ফাইলটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে যায়। অধরা ভাবছে অয়নের হয়তো আজ মুডটা ফ্রেশ আছে। কারণ অয়ন রুমে প্রবেশ করতেই অয়নের ঠোঁটের কোণে মুচকি হাসির ঝলক দেখা গেছে। অধরা রাতের খাবার এখনও খায়নি। একটা রক্ষিতা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার ইচ্ছা এই বাড়ির কারোর নেই। অয়নের সাথে যদি খাবার খাওয়া যায় তো। এই ভেবে অধরাও প্রস্তুত হয়ে আছে অয়ন আসবে আর তাকে নিয়ে ডিনার করতে যাবে। অয়ন ফ্রেশ হয়ে এসে সোফার উপর বসে পড়তেই অধরা বলতে লাগল, আজ আপনার মনটা খুব ভালো মনে হচ্ছে। বিশেষ কিছু কি হয়েছে আজ? আরে তেমন কিছু না, নতুন একটা টেন্ডার পেয়েছি তো তাই আর কি। তাছাড়া এই টেন্ডারটা পাওয়ার প্রায় অনিশ্চিত ছিল। জানো আমি কত কষ্ট করে এটা পেয়েছি। রাত দিন না খেয়ে দিয়ে পড়েছিলাম। আজ সেটা পেলাম। বেশ শান্ত লাগছে এবার। ওহহ, কনগ্রেচুলেশন। আপনি সব সময় সফলতা পাবেন। কেননা আপনার প্রতি আমার দোয়া আছে। অধরার কথাটা শুনে দুম করে অয়নের মুখের উপর থাকা আনন্দ ভাবটা এক নিমিষেই উধাও হয়ে যায়। অয়ন ভুলেই গিয়েছিল সে একটা প্রতারকের সাথে কথা বলছে। যেই প্রতারক নারী তার থেকে খুশিটা কেড়ে নিয়েছিল। হাজারটা স্বপ্ন দেখিয়ে এক মুহূর্তে সমস্ত স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল। অয়নের প্রত্যেকটা রাত সাক্ষী এক নারীর প্রতারণার। অয়ন সোফা থেকে উঠে পড়ে একটা সিগারেট ধরাতে নিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলতে লাগল, একই করছেন? মাত্রই তো ফ্রেশ হয়েছেন। এখন ডিনার করে নিন। তারপর না হয়। শাট আপ। আমি কখন ডিনার করব বা করব না সেটা আমার একান্ত নিজের ব্যাপার। একটা রক্ষিতার কাছ থেকে আমি কোনো ধরনের উপদেশ চাইছি না। অয়নের কথাটা শুনে অধরা বাঁকা হাসি দিল। অয়নের দিকে দৃষ্টিপাত করে বলল, তাই বুঝি? তাহলে রক্ষিতাকে নিজের কাছে রেখেছ কেন? আমার জানা মতে কেউ তো কোনো রক্ষিতাকে নিজের রুমের মধ্যে রেখে দিনের পর দিন পুজো করে না। পরিপূর্ণভাবে আমায় রক্ষিতা বানিয়ে নাও। প্রয়োজন পড়লে তাই বানাবো। নিজের জায়গায় থাকো তুমি। তোমার সাথে কথা বলতেই আমার রুচিতে বাধে বুঝলে। তাই নাকি? পতিতালয়ের নারীদের সাথে কেউ প্রয়োজন ছাড়া কথা বলতে আসে না। আর আমিও তাদের থেকে কোনো অংশে কম না। অধরার কথাটা কানে আসতেই অয়ন চুপসে গেল। কোনো শব্দ তার মুখ থেকে বের হল না। শুধুমাত্র এক দৃষ্টিতে নিজের প্রাক্তন প্রেমিকার দিকে তাকিয়ে থাকল সে। অধরা নিজেকে এতটা নীচ কারোর সাথেও আজ তুলনা করতে পারে? কথাগুলো যেন অয়নের বুকের উপর এসে সজোরে আঘাত করল। অয়নকে নিশ্চুপ দেখে অধরা বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, কি হলো স্যার? আপনি এমন ভাবে কি দেখছেন? ওহহ, আপনার তো মনে হচ্ছে শরীর চাই। অনেক কিছু তো দেখার আছে আপনার। এই নিন স্যার, আপনার সামনে নিজেকে সমর্পণ করে দিলাম। ভোগ করুন আমায়।
কথাটা বলা শেষ করার পূর্বে অধরা নিজের কাঁধের উপর রাখা শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। শাড়ির আঁচলটা মাটিতে পড়তেই অয়নের সামনে অধরার বুক উন্মুক্ত হল। অয়ন এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হাত পা যেন অসাড় হয়ে আছে তার। অয়নকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে অধরা এক টানে নিজের শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলল। অয়নের সামনে এখন অধরার পরনে শুধু একটা ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছু নেই। অয়ন এই দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অধরা দিক থেকে মুখ ফিরিয়ে বিপরীত দিকে মুখ করে দাঁড়ালো অয়ন। শরীরের মধ্যে থাকা সমস্ত রক্ত যেন বেশ দ্রুত গতিতে ওঠা নামা করছে তার। অধরা অয়নের কাছে এগিয়ে এসে বলতে লাগল, অন্যদিক মুখ করে আছেন কেন স্যার? এই রক্ষিতা নারীকে কি আপনার পছন্দ হয়নি? কোন দিন থেকে পছন্দ হয়নি? ভালো করে দেখুন না আমায় প্লিজ, আপনার খুব পছন্দ হবে। একটু দেখুন। অধরা প্লিজ স্টপ ইট। প্লিজ বন্ধ করো এই সব, আমার মাথা কাজ করছে না প্লিজ। বন্ধ করব মানে? কি বন্ধ করব? আজ তো কিছুই বন্ধ হবে না স্যার। আমি নিজের সবটা দিয়ে আজ আপনাকে খুশি করব। রক্ষিতাদের কাজ তো এটাই। অধরা আমি আর পারছি না প্লিজ। অধরার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। অয়নের দিকে যতবার অধরা এগিয়ে আসছে অয়ন ততবার নিজের মুখ ফিরিয়ে নিচ্ছে। অধরা আর নিজেকে সামলাতে পারল না। দুম করে অয়নের শার্টের কলার চেপে ধরল সে। অয়নের শার্টের কলার চেপে ধরে অধরা অয়নকে উদ্দেশ্য করে দাঁত দাঁত চেপে ফিসফিয়ে বলতে লাগল, কেন পারছো না? রক্ষিতা করে যখন নিজের বাড়িতে রেখেছ তখন এই রক্ষিতার সাথে সেই সব কাজ তোমায় করতেই হবে। যদি ওইসব না করবে তবে কেন রেখেছ আমায়? অধরা আমি সত্যি বলছি খুব খারাপ হবে এখন। হোক খারাপ, আমি সেটাই চাই। নিজেকে বিলিয়ে দিয়েছি তোমার কাছে, এখন আমায় ভোগ করো তুমি। অধরার কথাটা শেষ হবার সাথে সাথে অয়ন অধরাকে খানিকটা অবাক করে দিল। অয়ন অধরাকে নিজের বুক থেকে এক ঝটকায় সরিয়ে নিয়ে সজোরে অধরার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরে হবার কারণে অধরা অয়নের থেকে খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ল। অধরা গালের উপর হাত রেখে মাথা নিচু করে আছে। অয়নের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। এখনই হয়তো অয়নের চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলতে লাগল, আমি নিজের জেদ পূর্ণ করার জন্য তোমায় এই বাড়িতে নিয়ে এসেছি। তোমার সাথে কোনো প্রকার সম্পর্কে জোড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তাই না? তবে কি কারণে আমায় এখানে নিজের কাছে রেখেছেন? আমি বাধ্য হয়ে আপনার এখানে আছি। আপনার আর আমার মাঝে কোনো সম্পর্ক না থাকার পরেও আমি রক্ষিতার উপাধি নিয়ে বেঁচে আছি। নিজের স্বামী পর্যন্ত আমায় আপনার রক্ষিতা বলে জানে। তো তুমি যা সবাই তো ঠিক তাই জানবে। আর আমি তো এটাই চেয়েছি। তোমার স্বামীও তোমায় একটা রাস্তার মেয়ের সাথে তুলনা করুক, আর তুমি তিলে তিলে কষ্ট পেতে পেতে আমার সামনে মারা যাও। তাই একেবারে মেরে ফেলুন না। বিশ্বাস করুন এই জীবনটা নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। আমি আর পারছি না এই সব সহ্য করতে। মরে যেতে ইচ্ছা করে বারবার। তোমাকে এতটা সহজ মৃত্যু তো আমি হতে দিব না অধরা। তোমাকে ঠিক ততটাই কষ্ট ভোগ করতেন হবে যতটা কষ্ট আমি দিনের পর দিন সহ্য করেছি। তোমার ঠিক ততটাই চোখের জল ফেলতে হবে যতটা আমি কান্না করেছি। এতটা সহজে তোমার মুক্তি নেই। আমি কি করতাম বলতে পারো? একদিকে আমার বাবা মা, আর অন্য দিকে তুমি। আমি কি করে নিজের বাবা মাকে ছাড়ব? যারা আমায় এই পৃথিবীতে এনেছে তাদেরকে আমি ধোঁকা দিব কেমন করে? বলে দাও তুমি।
বাবা মা? কোন বাবা মায়ের কথা বলছো তুমি? যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। ওই বাবা মায়ের কথা বলছো যারা নিজের মেয়ের খারাপ সময়ে তোমার দিক থেকে কে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমাকে অন্যের বাড়িতে রক্ষিতা বানিয়েছে। তাদের জন্য তুমি আমায় আসলে কি বলো তো ভালোবাসা? এই ভালোবাসাটাই আমার জন্য তোমার ছিল না। তাই তো ওই দিন কুকুরের মতো ফিরিয়ে দিয়েছিলে আমায়। আর আজ নিয়তি তোমায় এখানে টেনে নিয়ে এসেছে। আমি চাইলে তোমার সাথে এর থেকেও খারাপ কিছু করতে পারি, তবে ইচ্ছে নাই। তোমার আছে তোমার পরিবার যতটা গুরুত্বপূর্ণ, ঠিক আমার কাছেও আমার পরিবার ততটাই গুরুত্বপূর্ণ। আমাকে নিয়ে যা ইচ্ছা হয় বলতে পারো, তবে আমার পরিবারকে নিয়ে নয়। হাহাহাহা, ফানি গার্ল তুমি। পরিবার তখনই গুরুত্ব পায় যখন আমাদের জন্য তারা ত্যাগ করতে পারে। পরিবার তখনই মূল্য পায় যখন ভালো বিজনেস আর টাকাওয়ালা অমানুষের সাথে নয়, একটা সাধারণ লোকের সাথে সুখী দেখতে চায়। আসছে পরিবারের ঢোল পিটাতে। অয়ন কথাটা বলতেই অধরাকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। আমাদের সমাজে এমন অনেক গল্প শোনা যায় যে পিতা মাতা উচ্চ ডিগ্রিধারী সরকারি চাকুরিজীবী অমানুষের সাথে মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ে দেয়। তারপর সেই অমানুষটার হাতে তাদের মেয়ের জীবনের সমস্ত সুখ খুন হবার মাধ্যমে পেয়ে যায়। আজকাল কারণ বাবা মাও বটে। সন্তানের প্রকৃত সুখ টাকায় নয়, প্রকৃত মানুষের মাঝে থাকে। এই ছোট্ট কথাটা সচরাচর বুঝতে পারে না। আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। অয়ন ব্যালকনির প্রান্তরে এসে একটা সিগারেট ধরালো। চোখ থেকে অপ্রত্যাশিতভাবে অনেক দিন পর নোনা জলের ছাপ উকি দিয়েছে তার। অয়ন আজ আর এই নোনা জলটুকুকে কোনো বাধা দিচ্ছে না। ঝড়ে যাক হৃদয়ের থাকা কিছু অব্যক্ত ভালোবাসার কষ্ট। নিজেকে হালকা করে আবার রিচার্জ করতে হবে। কারণ এই সমাজে মানুষের থেকে অমানুষের দাম সর্বোচ্চ। ভোরের আলো ফুটতেই অয়ন সোফার উপর থেকে উঠে পড়ল। গতকাল রাতে এই ব্যালকনিতেই রাত্রি যাপন করেছে সে। খোলা বিশাল আকাশের মাঝে নিঃসঙ্গ চাঁদকে দেখতে দেখতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে মনে নেই তার। ফ্রেশ হয়ে অয়ন অফিসের জন্য তৈরি হয়ে নিল। রুমে ফিরে কোথাও অধরাকে দেখতে পেল না সে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় অফিসে। অফিসে এসে নিজের কেবিনের দরজার সামনে পৌঁছাতেই হঠাৎ করে অয়নের কেবিনে থেকে কেউ একজন বেশ দ্রুত গতিতে ছুটে বেরিয়ে আসলো। মেয়েটা অসাবধানতার কারণে কেবিন থেকে বেরিয়ে এসে অয়নকেই একটা ধাক্কা মেরে দিল। অয়নের সাথে মেয়েটির ধাক্কা লাগতেই অয়ন মেয়েটিকে ধরে ফেলল। হুট করে অয়নের সামনে চলে আসায় অয়ন মেয়েটিকে আগে থেকে দেখতে পায়নি। মেয়েটি অয়নের দিকে তাকাতেই ভয় চুপসে যায়। অয়নকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগল, সরি স্যার, আমি ইচ্ছে করে আপনার উপর এসে পড়িনি। বিশ্বাস করুন, আমি আপনার কেবিনের সামনেই ছিলাম, ভিতরেও যাইনি। শাট আপ! আপনার থেকে এত কিছু তো আমি জানতেই চাইনি। শুধু শুধু বকবক করছেন কেন? সরি স্যার, আর করব না বকবক। আমি আসতে পারি কি তবে? তো আপনাকে ধরে রেখেছে কে? স্যার মানে আপনার হাত আমার কোমরের উপর, তো কি করে যাই আমি? বুঝতেই তো পারছেন। মেয়েটির কথা শুনে অয়ন চমকে উঠল। অয়ন মেয়েটির কোমরের দিকে তাকিয়ে দেখতে পেল সত্যি অয়নের হাত তার কোমর ধরে আছে। অয়ন খানিকটা ভ্যাবাচেকা খেয়ে দ্রুত মেয়েটির কোমর থেকে হাত সরিয়ে নিল। মেয়েটি অয়নের হাত থেকে ছাড়া পেতেই পা টিপে টিপে অয়নের সামনে দিয়ে চলে যেতে লাগল। অয়ন পেছনে থেকে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, এই মিস, আপনার নামটা কি? অয়নের কথা শুনে মেয়েটি থমকে যায় আর পিছন ফিরে অয়নকে উদ্দেশ্য করে বলে, আর স্যার আপনি ভুলে গেলেন, আমি ঈশা। ওই যে নতুন জয়েন করলাম।
ইন্টারভিউ রুমে যে আপনি আমার উপর রেগে গিয়েছিলেন বেশি কথা বলার জন্য। মনে পড়েছে কি? আরে আপনি আমার কথা কি করে ভুলতে পারেন? আমার কথা আজ অবধি কেউ কখনো ভুলতেই পারে না স্যার। কারণ আমি তো আর সাধারণ কেউ না। আমি একজন। হ্যাঁ, মনে পড়েছে। আপনি এখন আসতে পারেন। অয়ন কথাটা বলতেই দ্রুত নিজের কেবিনে চলে আসলো। এই মেয়েটা একটা বাচাল ধরনের মেয়ে। এত কথা মানুষ কি করে বলতে পারে? অয়ন বুঝতে পারে না। ঈশা ইন্টারভিউ দিতে এসে ওকে তা প্রশ্ন করা হয় না কেন, সে তো সেই উত্তর দিবেই, সেই সাথে আরও হাজারটা কথা বলবে। অয়ন তো ভীষণ বিরক্ত হয়ে যায় ঈশার উপর। অয়ন ল্যাপটপ অন করতেই হঠাৎ করে ঈশার কথা তার মাথায় চলে আসলো। অয়ন ভাবছে অয়নের অনুপস্থিতিতে এই ঈশা এখানে কি করছিল। অয়ন কিছু সময় ঈশার কথা ভেবে অতঃপর নিজের কাজে মনোযোগ দিল। কিছু সময় কাজ করার পর দরজার ওপার থেকে কেউ একজন শান্ত গলায় অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আসতে পারি? মেয়েলি কণ্ঠস্বরটা অয়নের কানে আসতেই অয়ন খানিকটা চমকে যায়। অয়ন ল্যাপটপের দিকে থেকে মুখটা তুলে দরজার দিকে তাকাতেই অয়নের ভ্রু কুঁচকে উঠে। অয়ন দরজার ওপারে তাকাতেই দেখতে পেল অধরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অধরাকে দেখে অয়নের মনের মধ্যে প্রশ্নের উদয় হল। অধরা অয়নকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, স্যার, আসতে পারি? হুম। কি জন্য অফিসে এসেছ? কোনো বিশেষ প্রয়োজন? না, আসলে আমি কিছু বলতে এসেছি, যদি আপনি অনুমতি দিন তো। আরে এত নাটক করার কি আছে? টাকা চাই, এটা মুখ ফুটে বলতে এত সংকোচ কেন? আমার সাথে তোমার এই সম্পর্ক ছাড়া আর কি আছে? কত চাই বলো, আমি চেক সাইন করে দিচ্ছি। অয়নের কথাটা শুনে অধরা মাথাটা নিচু করে ফেলল। অয়ন অধরাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অধরার জায়গাটার। তবে অধরার এতে তেমন একটা কষ্ট হচ্ছে না। কারণ অধরা এই সব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন আর অধরার গায়ে লাগে না অয়নের কথা। অধরা নিজের ঠোঁটের কোণে মিছকি হাসির রেখা টেনে বলতে লাগল, স্যার, আমি টাকার জন্য আসিনি। আমি আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। ওহ আচ্ছা। কিন্তু আমার তো তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছেও নাই, আর না আছে সময়। আসতে পারো এখন। অপমান বোধ, আত্মসম্মান বোধ, যাই বলুন না কেন, আজ আমার কোনোটাই নেই। কারণ নিজের শরীরের উপর এখন রক্ষিতার উপাধি লেগে গেছে। স্যার, বাড়িতে আমাকে কোনো কাজ করতে দেয়া হয় না। সারাদিন একটি রুমের মধ্যে বন্দি থাকি আমি। কারো সাথে কথা বলারও উপায় নেই। তাই ভেবেছি আপনার সাথে অফিসে যদি কোনো কাজ করি তবে আমার মনের মধ্যে একটু শান্তি। তুমি ভাবলে কি করে তুমি এখানে চাকরি করতে আসবে আর আমি তোমায় চাকরি দিব? চাকরি করার জন্য একটা যোগ্যতার প্রয়োজন। তোমার সেটা আছে। ওহ সরি, তোমার তো যোগ্যতার কোনো কমতি নেই। আমি তোমার কাছে অযোগ্য। এই অযোগ্য লোকের অফিসে কোনো যোগ্য লোকের ঠাঁই নেই। স্যার, আমি জানি আপনি এই কথাগুলো কেন বলছেন। স্যার, আপনার ঋণ শোধ করার এটাই একমাত্র উপায়। প্লিজ স্যার, আমায় ফিরিয়ে দিবেন না প্লিজ। অধরা অয়নকে উদ্দেশ্য করে কথাগুলো কান্না ভেজা কণ্ঠে বলল। অয়ন অধরার দিকে তাকাতেই দেখতে পায় অধরার চোখের কোণে নোনা জল এসে অপেক্ষা করছে। মুখে যতটাই কথা অয়ন বলতে পারুক না কেন, মন থেকে আজও অধরার চোখের জলে তার সেই পুরনো কষ্টটা বুকের মাঝে অনুভূত হয়। ভালোবাসা হয়তো এমনি হয়ে থাকে। প্রিয়জন যতটাই অপরাধ করুক না কেন, দিন শেষে তাকে ক্ষমা করার কথা আলাদাভাবে বলতে হয় না, মন থেকে ক্ষমা হয়ে যায়। তবে অধরার করা অপরাধের কোনো ক্ষমা হয় না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অধরাকে কিছু বলতে যাবে, ঠিক এমন সময় কেবিনের মধ্যে হকচকিয়ে প্রবেশ করল ঈশা।
ঈশা কেবিনে এসে অয়নকে উদ্দেশ্য করে ন্যাকা কান্না করতে করতে বলল, স্যার আমি শেষ। সরি, আপনার থেকে অনুমতি নিতে পারলাম না। স্যার আমার অনেক সমস্যা হয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার পক্ষে এই ওয়েট আগে এটা বলুন, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? কি সমস্যা সেটা খুলে বললেই তো হয়। আর তাছাড়া আমি একটা কাজে বিজি, অনুমতি নেয়ার মতো একটা ম্যানার থাকা উচিত। সরি স্যার, আসলে আজ আমি কাজ করতাম, তবে আমার সমস্যা শুরু হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। প্লিজ স্যার, আপনি আমার ছুটিটা অ্যাপ্রুভ করে দিন। প্লিজ। ছুটি চাই। কি কারণে? কারণ ছাড়া তো ছুটি দেয়া যায় না। স্যার এই সমস্যার কথা আপনাকে বলা যাবে না। আপনি বুঝতে পারবেন না। প্রতি মাসেই এই সমস্যা আমার হয়। ওহ, বুঝতে পেরেছি। কতদিনের জন্য ছুটি প্রয়োজন? স্যার আমার তো বেশি দিন না, জাস্ট 18 দিনের জন্য ছুটি লাগবে। হোয়াট? এসব কি বলছেন? প্রতি মাসের সমস্যার জন্য আপনার এত দিনের ছুটি কেন লাগবে? এটাই তো আপনি বুঝবেন না। প্লিজ দিয়ে দিন না ছুটি, আমার প্রতি মাসেই এমন হয়। অনেক জ্বালায় আছি আমি। আপনি তো পুরুষ মানুষ, আপনি এই সব বুঝতে পারবেন না। দেখুন, এত দিনের ছুটি তো দেয়া যাবে না। আর আপনি ছুটিতে থাকলে আপনার কাজ কে করবে? স্যার আমার দিকটা একটু ভেবে দেখুন। আমি সত্যি বলছি, আমি ডক্টর দেখিয়ে নিব। প্লিজ। ওকে আপনি যান। সত্যি স্যার। আপনি মানুষ না, মহা মানুষ আপনি। আপনার মতো বস আমি আমার লাইফে আর দুটো দেখিনি। আপনাকে কিছু বলার আগেই আপনি সব বুঝতে পেরে যায়। আপনি মহান স্যার, মহান। হয়ে গেছে। কি হবে স্যার? আপনার ফালতু বকবক। না স্যার, আমার কথা একটাও ফালতু নয়, আপনি নিজেও জানেন না আপনি কথাটা। শাট আপ। আর একটাও বেশি কথা যদি আপনি বলেন তো আপনাকে সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিব। গেট আউট। কিন্তু স্যার আমি আপনাকে বললাম না যেতে। গো আউট। জি স্যার। অয়নের ঝাড়ি খেয়ে ঈশা মুখটা ফ্যাকাশে করে কেবিন থেকে বেরিয়ে যায়। অয়ন মাথায় হাত দিয়ে আছে। পুরো অফিসের মধ্যে এই একটা বাচাল মেয়ে আছে, যে মাথা খারাপ করে দেয়ার জন্য যথেষ্ট। অয়ন গ্লাস থেকে পানি পান করতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল, মেয়েটা সবার সাথে এমন করে কথা বলে নাকি আপনার সাথেই এমন করে কথা বলে? কি জানি, অফিসের অন্য সকলের সাথে তো তেমন কোনো কথাই বলে না। কাজ তো ঠিক মতোই করে। কি জানি, আমার সামনে আসলেই বকবক শুরু হয়ে যায়। মনে হয় আপনাকে পছন্দ করেও, তাই তো আপনার সাথে কথা বলার বাহানা খুঁজে। করুক, তাতে আমার কি? দিন শেষে সবগুলোর কাছেই অর্থ ইম্পর্টেন্ট হয়ে যাবে। এটাই নিয়ম। হয়তো বা হ্যাঁ, আর নয়তো না। আচ্ছা, কাজের কথায় আসি। ঈশার অবর্তমানে তুমি কাজ করতে পারো। এতে করে আমার টাকাও পরিশোধ হবে। আর তুমিও রক্ষিতার দায় থেকে মুক্তি পাবে। জি স্যার। ম্যানেজারের থেকে সব কাজ শিখে নাও। আমি ওনাকে কল করছি। অয়নের কথা শুনে অধরার মুখে হাসি ফুটল। অধরা এটাই চাইতো, কি করে নিজের কাঁধের উপর থাকা বোঝাটা হালকা করা যায়। আর অয়ন তো আজ তাকে সেই সুযোগটাই দিল। এই সুযোগটা সে পাবে তা অধরা আশা করেনি। অয়ন কাজ শেষ করে লাঞ্চের সময় খাবার খেতে বসল। কেবিন থেকে বাহিরে তাকাতেই অয়ন দেখতে পায় অধরা কম্পিউটারের সামনে বসে কাজ করছে এখনো। লাঞ্চের সময় ও কাজ করছে, তবে কি অধরা খাবার নিয়ে আসেনি? অয়ন কিছু একটা ভেবে অধরাকে ডাকল। মিনিট খানেকের মধ্যেই অধরা কেবিনে চলে আসে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এখন তো খাবার সময়। তুমি খাবার সময় কাজ করছো কেন?
আগে খাবার খেয়ে নাও, তারপর কাজ। না স্যার, আজ আমি খাবার নিয়ে আসিনি। আর তাছাড়া আমার এই সবে অভ্যাস আছে। আপনি খাবার খেয়ে নিন। এই নাও, নিচে গিয়ে ক্যান্টিন থেকে খাবার খেয়ে নাও। আমার কথা বলো তাহলেই হবে। যাও। অধরা অয়নের কেবিনে প্রবেশ করার সময় তার মুখে একটা হাসির ঝলক ছিল। অধরা ভেবেছে অয়ন তাকে সাথে নিয়ে খাবার খাবে, কিন্তু অয়ন তো তাকে ক্যান্টিন থেকে খেতে বলল। আজ অয়নের পাশে বসে খাবার খাওয়ার অধিকারটুকুও যেন তার নেই। অধরা মুখটা ফ্যাকাশে করে অয়নের কেবিনে থেকে বেরিয়ে গেল। অয়ন অধরার দিকে না তাকিয়ে আপন মনে খাবার খেতে লাগল। খাবার শেষ করে আবার ও কাজ করতে লাগল অয়ন। সন্ধ্যার দিকে কাজ শেষ করে অয়ন অফিস থেকে বাড়ি ফিরছে। ঠিক এমন সময় হঠাৎ করে অয়ন দেখতে পায় তার গাড়ির সামনে একটা মেয়ের সাথে কিছু ছেলে রাস্তার পাশে নোংরামি করছে। দূর থেকে অয়ন ছেলেগুলোর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবে এইটুকু বোঝা যাচ্ছে মেয়েটির উপর জোর করা হচ্ছে। অয়ন দ্রুত গাড়ি ড্রাইভ করে মেয়েটির কাছাকাছি আসতেই অয়ন চমকে যায়। অয়ন দেখতে পেল এই মেয়েটি আর কেউ না, বরং অধরা। অধরাকে দেখতেই অয়নের মুখের উপর চিন্তার ছাপ চলে আসে। অয়ন গাড়ি থেকে নেমে অধরার দিকে এগিয়ে যেতেই অধরা দৌড়ে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। অধরার সারা শরীর থরথর করে কাঁপছে। অয়নকে জড়িয়ে ধরে অধরা কান্না ভেজা কণ্ঠে বলল, প্লিজ অয়ন, হেল্প মি। এই লোকগুলোর থেকে আমায় বাঁচাও প্লিজ। শান্ত হয়ে যাও, আমি আছি এখানে। অয়ন অধরাকে গাড়িতে গিয়ে বসতে বলল, তবে অধরা অয়নের হাত ধরে আছে। অয়নকে ছাড়া সে যাবে না। অয়ন অধরাকে বারবার বলছে গাড়িতে গিয়ে বসতে, আর অধরা অয়নের হাত ধরে বারবার টানছে তার সাথে চলে যাবার জন্য। হঠাৎ করে একটা ছেলে এসে অয়নকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগল, কিরে কাকা, মেয়েটা তোর কিছু হয় নাকি? জীবনের মায়া নেই, রাস্তায় ফেলে কোপাবো। ছেলেটার কথাটা শুনে অয়ন বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, এই মেয়েটা আমার কে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটাই সে একজন নারী, আর তার সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব। আচ্ছা তাই নাকি? বুকের সাহস আছে তোর। দেখ, এই মেয়েটা আমাদের কিছু না। চল মেয়েটাকে নিয়ে আয়, একসাথে মস্তি করি। উফ, আল্লাহ কি তোদের উপরের কম্পার্টমেন্ট ফাঁকা দিয়েছে নাকি? একবার বললাম না, নারীর সম্মান রাখা আমার দায়িত্ব। মস্তি যখন করতেই হবে, আয় না আমার সাথে একটু মস্তি করে নে। আমার ও শরীরে মরিচা ধরে গেছে রে, অনেক দিন ধরে মস্তি করা হয় না আমার। আয় একটু মজা নিয়ে নেই আজ। এই শালা পাগল হয়েছিস নাকি? ছেলে হয়ে ছেলের সাথে কি করে মস্তি করব? সেই আইডিয়া তো আমি তোদের দিব। আয় তোদের এক একটা স্টেপে বোঝাই। অয়ন কথাটা বলা শেষ করতেই দুম করে ছেলেটার নাকের উপর সজোরে একটা ঘুষি মেরে দিল। আচমকা নাকের উপর আঘাত পড়ার কারণে ছেলেটা নাক চেপে মাটিতে বসে পড়ল। একজনকে পড়ে থাকতে দেখে বাকি তিনটি ছেলে দৌড়ে অয়নের দিকে এগিয়ে এলো। অয়ন ওদের দিকে তাকিয়ে বেশ ভালোই বুঝতে পারছে এটা কোনো ফিল্ম না যে একাই তিনটিকে শেষ করবে। এটা রিয়েল লাইফ, যদিও জিম করে বডিকে ফিট রেখেছে অয়ন। তবুও প্রোটেকশন এর জন্য দৌড়ে রাস্তার পাশ থেকে একটা রড নিয়ে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল অয়ন। ছেলে তিনটা যে নেশায় ভূত হয়ে আছে এটা অয়ন তখন বুঝতে পারে যখন একটা ছেলের মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। অয়ন একে একে তিনটিকে মাটিতে বসিয়ে দিয়ে গাড়ির সামনের সাইডে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, নেক্সট টাইম কম নেশা করে আসবি ওকে। ভাবলাম একটু ফিল্মি স্টাইলের হিরোদের মতো ফাইট করব, তা আর আমার কপালে হলো না। এই শরীর নিয়ে আসছে আমার সাথে ফাইট করতে। আজব পাবলিক। অয়ন কথাটা বলতেই তাচ্ছিল্যের হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসল। অধরা চুপ হয়ে অয়নের পাশে বসে আছে।
চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। অয়নকেও উদ্দেশ্য করে কিছু বলছে না সে। অয়ন গাড়ি নিয়ে বাড়ির সামনে চলে আসলো। বাড়ির সামনে এসে অধরাকে উদ্দেশ্য করে অয়ন বলল, গাড়ি থেকে নেমে পড়ো, আমি গাড়ি পার্ক করে আসছি। স্যার, আমি আপনার সাথেই বাড়িতে যাই। ওকে, ঠিক আছে। অধরা এখনও ভয় পাচ্ছে। অয়ন অধরাকে নিয়েই গাড়ি পার্ক করে অধরাকে সাথে করে বাড়ির মধ্যে ঢুকল। অধরার ভয় পাওয়াটা স্বাভাবিক। আজকাল পুরুষ নামে নরপশুর দেখা মিলে অহরহ। যারা একটা নারীকে একা পেলেই মনে করে তাদের সামনে রয়েছে কোনো লোভনীয় খাদ্য। লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়ে সেই নিরীহ নারীর উপর। একটাবার ও ভেবে দেখে না এই পশুরা যে এই ঘটনাটার পর মেয়েটির জীবন কেমন হবে, কি নিয়ে বাঁচবে সে। দিন শেষে এই পশুগুলোই নিজেদেরকে পুরুষ দাবি করে কোর্টের সামনে দিয়ে বুক ফুলিয়ে চলে। একটা কথা আমাদের সকলের মাথায় রাখা উচিত, আজ এই দুনিয়াতে আমরা একটা নারীর গর্ভ থেকেই এসেছি। একটা নারীর গর্ভ থেকে এসে অন্য একটা নারীকে অসম্মান করাটা সেই গর্ভটাকে অসম্মান করার শামিল। মাইন্ড ইট। যাই হোক, গল্পে আসি। অয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে রুমে ফিরতেই অয়ন দেখতে পায় অধরা ঠাই বসে আছে। অয়ন অধরার পাশে দাঁড়িয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, এমন ভাবে বসে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে নাও। খাবার খাবে না নাকি? অয়ন কথাটা বলতেই অধরা আবার ও অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন একটু অবাক হয়ে যায় অধরার এমন আচরণে। অধরা কান্না করে দিয়ে অয়নকে বলতে লাগল, আজ যদি আপনি সময় মতো না আসতেন তবে আমার যে কি অবস্থা হতো তার। আরে কুল, এখন তো আর কোনো বিপদ নেই। নিজেকে শান্ত রাখো আর এটাকে ভুলে যাও। কি করে ভুলে যাব আমি? ছেলেগুলো আমায় যেভাবে আটকে রেখেছিল, আমি এক মুহূর্তের জন্য এটাই ভেবেছি আজকেই আমার শেষ দিন। আল্লাহর কাছে কৃতজ্ঞ, কারণ আমি সঠিক সময় পৌঁছাতেই পেরেছি। আগামীকাল থেকে আমার সাথে অফিস যাবে আর আমার সাথেই ফিরবে ওকে। অয়নের কথা মতো অধরা হ্যাঁ সূচক মাথা নাড়ল। অতপর অয়ন আর অধরা একসাথে ডিনার শেষ করে ঘুমাতে চলে যায়। ভোরের আলো ফুটতেই অধরার ঘুম ভেঙে যায়। অধরা বিছানা থেকে উঠে পড়তেই দেখতে পায় অয়ন সোফার উপর শুয়ে আছে। অধরা বিছানা থেকে নেমে অয়নের কাছে চলে আসে। অয়নের হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে। রক্ত এসে জমেও গেছে ক্ষতস্থানে। গতকাল রাতেই হয়তো এক আঘাতটা তার হাতে লেগেছে। অধরা অয়নের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে অয়নের হাতে চুমু দিল। এই মানুষটাকে হারিয়ে অধরা বেশ ভালোই বুঝতে পারছে যে আসলে সে কি হারিয়েছে। এমন মানুষ সবাই পায় না, আর যারা পায় তারা আগলে রাখতে জানে না। অধরা আফসোস হচ্ছে অয়নের জন্য, আর এই আফসোসটা হয়তো তার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। অয়ন চোখ মেলে তাকাতেই দেখতে পেল অধরা তার হাত ধরে বসে আছে। অয়ন হকচকিয়ে উঠে পড়ে অধরার হাতের মাঝে থেকে নিজের হাত সরিয়ে নিল। অধরাকে নিজের কাছে দেখে অয়ন প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি হঠাৎ করে আমার হাত ধরে বসে আছো কেন? তোমার হাতে জখম হয়ে আছে। সেটা দেখেই হাতটা ধরলাম। সরি। ইটস ওকে। ফ্রেশ হয়ে নাও, অফিস যেতে হবে। অয়ন সোফা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অয়ন খাবার খেতে বসল। যদিও অয়ন খাবার খাচ্ছে, তবে মনের মধ্যে অধরার কথা চলছে। অধরা তার পাশে বারবার চলে আসে কেন? এত অবহেলা করি তাও কেন আমার কাছে থাকতে চায়? আবার কি কোনো মায় ফেলতে চাইছে ও? নাকি আমি নিজেই ভুল ভাবছি?
কথাটা আপন মনে বলল অয়ন। খাবার শেষ করতেই অয়ন অধরাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় দুম করে অয়নের সামনে চলে আসে কেউ একজন। অয়নের সাথে ধাক্কা লাগতেই মেয়েটি পড়ে যেতে নেয়। অয়ন মেয়েটিকে সেভ করতে মেয়েটির কোমর ধরে ফেলে। মেয়েটির মুখের উপর থেকে চুলগুলো সরে যেতেই অয়ন চমকে উঠল। অয়ন বুঝে উঠতে পারল না এই মেয়ে হঠাৎ করে তার বাড়িতে কি করছে। অয়ন নিজের সামনে দেখতে পায় ঈশাকে। সকাল সকাল ঈশা হঠাৎ করে অয়নের বাড়িতে। ব্যাপারটা বুঝতে পারল না অয়ন। অয়ন কৌতূহলী কণ্ঠে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আপনি এত সকালে আমার বাড়িতে কি করতে এসেছেন? ওহ স্যার, আসলে আপনার আম্মু আমায় ডেকেছে এখানে আসার জন্য। আমার আম্মু আপনাকে এখানে কেন আসতে বলবে? মাথা আপনার গেছে নাকি আমার? আপনি কে? আমার অফিসের স্টাফ হয়ে আপনি আমার বাড়িতে? সত্যি বুঝতে পারলাম না কিছু। সেসব আপনার বুঝতে হবে না। আপনি অফিসে যাচ্ছেন, অফিস যান। আমি আমার কাজ শেষ হলেই চলে যাব। ঈশা কথাটা শেষ করতেই অয়নের সামনে দিয়ে হনহন করে বাড়ির মধ্যে চলে যায়। অয়ন দরজার সামনে ঠাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে কিছুই অয়ন বুঝতে পারছে না। অয়ন অধরার দিকে তাকাতেই দেখতে পেল অধরা ও অয়নের মুখের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হয়তো অধরাও শকড হয়ে গেছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা আজব নাকি আমার পরিবার আজব আল্লাহ জানে। চলো, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। হয়তো বা। স্যার, আজ আমার অফিসে যেতে একটু লেট হবে। আমি একটু হসপিটালে যাব। আপনি কি আমায় হসপিটাল অবধি লিফট দিয়ে দিবেন? অধরার হসপিটালে যাওয়ার কথাটা অয়নের একটুও পছন্দ হল না। অয়ন মুখটা গম্ভীর করে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রোহানের সাথে অধরার দেখা করার কথাটা শুনলেই অয়নের মাথা কাজ করে না। এই পৃথিবীতে যদি অয়নের কাছে কোনো কুৎসিত মানুষ থাকে যাকে দেখার ইচ্ছা তো দূর, যার সাথে কথা বলতেও রুচিতে বাধে, এমন মানুষ শুধুমাত্র রোহান। কেন অয়ন রোহানকে এতটা ঘৃণা করে সেটা অয়ন নিজেও জানে না। হয়তো অয়নের থেকে তার প্রিয়জনকে কেড়ে নেয়ার কারণেই হবে। অয়ন গাড়ি ড্রাইভ করছে, অধরা অয়নের দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। আপন মনে ভাবছে অধরা, সেই দিন যদি নিজের পরিবারের কথাটা না ভেবে অয়নের কথাটা শুনতাম তবে হয়তো আজ গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু তখন আমার কাছে কিছু করার ছিল না। অয়ন কখনো আমার পরিস্থিতি বুঝবে না। আমি মানছি আমার ভুল ছিল। আমার অপরাধ হয়েছে, অয়নের সাথে প্রতারণা করাটা আমার উচিত হয়নি। ও আমায় মন থেকেই ভালোবেসে। তবে দিন শেষে আমি অসহায়। অয়নের সাথে কাটানো অতীতের কিছু মুহূর্তের কথা ভাবতেই অধরা একটা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন হসপিটালের সামনে এসে অধরাকে বলল, চলে এসেছি, নেমে পড়ো। আর হ্যাঁ, গাড়ি কি পাঠিয়ে দিব? নাকি রিকশা করে আসতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো ভুলে গেছেন আমি পায়ে হেঁটে চলতে বেশি পছন্দ করি। গাড়ির প্রয়োজন নেই আমার। ওকে, আসছি, সাবধানে থেকো। অয়ন কথাটা বলতেই গাড়ি স্টার্ট করল। অধরা ও হসপিটালে প্রবেশ করল। হসপিটালে এসে অধরা সোজা রোহানের কেবিনে চলে আসে। কেবিনের সামনে আসতেই অধরা চমকে উঠল। মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছে। অধরা কেবিনের দিকে ভালো করে তাকিয়ে দেখল রোহান এখানে নেই। অধরা রোহানকে দেখতে না পেয়ে খানিকটা বিচলিত হয়ে পড়ে। এই স্বামীর জন্য সে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে। নিতান্তই একটা ছোট্ট জীবের মতো করে নিজের জীবন পার করছে। আর আজ সেই স্বামী হঠাৎ করে কোথায় চলে গেল। অধরা বিচলিত হয়ে রিসিপশনে দৌড়ে চলে যায়। ওখানে গিয়ে অধরা একটা মেয়েকে বলল,
ম্যাম ৭৩ নং রুমের পেশেন্ট তার কেবিনে নেই কেন? উনি কোথায় গেছেন? ওয়েট ম্যাম, আমি দেখছি, ১ মিনিট। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। উনি এখনো সুস্থ হয়নি। কোথায় চলে গেল? জি ম্যাম, উনি গতকাল এখান থেকে চলে গেছেন। আর ওনার স্বাস্থ্য মোটামুটি এখন ভালোই। কিন্তু কেন ম্যাম, কি হয়েছে? না, কিছু হয়নি। আমি বুঝতে পারছি না, ওকে এখানে আমি অ্যাডমিট করিয়েছি। আমাকে না জানিয়ে ওকে ছাড়া হলো কেন? সরি ম্যাম, ওনার স্ত্রী এসে ওনাকে এখান থেকে নিয়ে গেছে। তাই আমরাও কোনো বাধা দেইনি। রিসিপশনে থাকা মেয়েটার কথা শুনে অধরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। রোহানের স্ত্রী তো সে নিজেই। আর সে ছাড়া রোহানের আবার কে চলে আসলো? কথাটা ভাবতেই অধরার মাথা ঘুরে গেল। অধরা নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে বলল, ওকে, ঠিক আছে, আমি আসছি। অধরা হসপিটাল থেকে বেরিয়ে যায়। অধরা রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে রোহানের স্ত্রী আবার কে? আর রোহান তাকে না জানিয়ে কোথায় চলে গেল? অধরার মাথাটা যেন আজ কোনোভাবেই কাজ করছে না। অধরা রোহানের বাড়ি চলে আসলো। রোহানের অসুস্থতার সময় এই বাড়ি বিক্রি করে রোহানের চিকিৎসা চালানো হয়। রোহান এই বাড়ি ছাড়া আর কোথায় বা যাবে? অধরা গেটের দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, এখানে কি রোহান সাহেব থাকে? জি স্যার, তো আগামীকাল বাড়ি ফিরেছে। আপনি কে? আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? দাঁড়াও মা, আমি স্যারকে জিজ্ঞাসা করে নেই। অধরা রাস্তায় দাঁড়িয়ে থাকলো। এই বাড়ি বিক্রি করার পর আবার কি করে রোহানের হয়ে গেল? আর রোহান ও এই বাড়িতে কেমন করে আসলো? কোনো কথার মধ্যেই মিল খুঁজে পাচ্ছে না অধরা। অধরা কিছু সময় অপেক্ষা করার পর দারোয়ান এসে অধরাকে বলল, রোহান স্যার কারোর সাথে দেখা করতে চাইছে না মা। তুমি অন্য দিন এসো। চাচা, আপনি ওনাকে বলুন আমার খুব প্রয়োজন। আমি শুধু ওনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ। আমি বলেছি তুমি অনেক দূর থেকে এসেছো, কিন্তু উনি আমার কথা শোনেনি। চাচা, আপনি ওনাকে কল করুন। আমি কথা বলছি। এইটুকুই ব্যাস। অধরার কথা শেষ হবার পূর্বেই ব্যালকনির সামনে থেকে কেউ একজন দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, কি হলো? আপনার কাজ দরজার সামনে দাঁড়িয়ে থাকা। লোকের সাথে তামাশা করা নয়। লোকটির কথাটা শুনতেই অধরার আর বুঝতে অসুবিধা হল না এটা কার কণ্ঠ। অধরা ব্যালকনির দিকে তাকিয়ে দেখতে পেল তার সেই প্রিয় স্বামী দাঁড়িয়ে আছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন অপরিচিত নারী। অধরাকে দেখতে পেতেই রোহান বাঁকা হাসি দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, আরে অধরা যে, দারোয়ানকে নিয়েও আর পারি না। বলেছি ভিক্ষারীদের বেশি সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকতে না দিতে। অথচ দেখো, ছাড়ো সেই সব, ভিতরে আসো তুমি। রোহানের কথার মানে অধরা বেশ বুঝতে পারছে। রোহান তাকে ভিক্ষারীর সাথে তুলনা করছে। অধরা বাড়ির মধ্যে চলে আসলো। অধরার সামনে রোহান আর সেই মেয়েটা সোফায় বসল। অধরা দাঁড়িয়ে আছে। রোহান অধরাকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, তো বলো, হঠাৎ করে আমার সাথে একটু দেখা করতে কেন চেয়েছ? রোহান, তুমি ঠিক আছো তো? আর এই মেয়েটাকে? আমি তোমায় হাসপাতালে খুঁজতে গিয়েছিলাম। সেখান থেকে বলল তুমি নাকি বাড়ি চলে এসেছ। তাহলে আমায় বললে না কেন? ওয়েট, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে আমায় এটা বলো, ডিভোর্স লেটার কি এখনো পাওনি তুমি? ডিভোর্স লেটারের নাম শুনতেই অধরার মুখের উপর যেন কালো ছায়া নেমে এলো। কি সব বলছে রোহান? বোঝার উপায় নেই অধরার। অধরা অবাক হয়ে বলল, ডিভোর্স মানে? আমি তোমার কথার মানে বুঝতে পারছি না রোহান। একটু স্পষ্ট করে বলবে?
আজকাল উকিলগুলো আসলেই আবাল মার্কা কাজ করে। এত দেরি কেন করে ওরা? ওদের লেটের কারণে এই সব নমুনা আমাদের সামনে চলে আসে। যত্ত সব। রোহান, তুমি সত্যি ঠিক আছো তো? তোমার কথার কোনো মানেই আমি বুঝতে পাচ্ছি না। মানে না বোঝার মতো এতটাও বোকা তুমি না অধরা। দেখো অধরা, তোমার মতো একটা পতিতালয়ের নারীর সাথে কি আদৌ আমায় যায়? না, তুমি বলো। আমি জীবনেও একটা পতিতার সাথে নিজের লাইফ পার করতে পারবো না। তাই তোমায় ছেড়ে দিয়েছি। এখন থেকে আর আমায় কষ্ট করে দেখতে আসা লাগবে না তোমায়। ওই সময়টুকুতে কোনো নতুন ছেলের সাথে। বুঝতেই তো পারছো তোমার যা কাজ সেটাই করবে। রোহানের কথাটা শুনে অধরার পায়ের তলা থেকে মাটি সরে যায়। নিজের কানকে যেন আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। নিজের স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে একটা ছেলের বাড়িতে তাকে পড়ে থাকতে হয়েছে। রক্ষিতা হয়তো তার উপাধি ছিল। তবে আসলেই কি সে রক্ষিতাই ছিল? নিজের স্বামীর জন্য হাজারটা অপমান সহ্য করেছে অধরা। আর আজ সেই স্বামী অধরার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার জায়গাটা কোথায়। আজ অধরার বাকশক্তি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। রোহানকে কি বলবে বা বলি উচিত সেটা অধরা যেন গুলিয়ে ফেলেছে আজ। অধরা মাথাটা নিচু করে 2 ফোঁটা অশ্রু জল বিসর্জন দিয়ে বলল, বাহ পুরুষ মানুষ, বাহ রে বাহ। 1 মিনিটের মধ্যেই নিজের আসল রূপে ফিরে এসেছ। আজ তোমার কাছে আমি একটা পতিতা হয়ে গেছি। আচ্ছা, আমি মানছি আমি রক্ষিতা ছিলাম। অয়নের সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। তবে একটা কথা আমায় বলবে, এই সব কার জন্য করেছি আমি? হাসপাতাল থেকে তোমায় বের করে দিচ্ছিল। আমার বাবা মা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তোমার চিকিৎসা চালানোর মতো কোনো অবস্থাতেই ছিলাম না আমি। তাই বাধ্য হয়ে অয়নের প্রস্তাবে রাজি হতে হয়েছে আমায়। আর আজ কিনা সেই তুমি আমায়। ওহ শাট আপ। তুমি কার কার সাথে শুয়েছ তার জানার কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমার মতো একটা মেয়ের সাথে থাকতে পারবো না। এটাই হচ্ছে কথা। তাছাড়া বিয়ের পর থেকে তো আজ অবধি আমি তোমায় কখনো একটিবার ভুল করেও স্পর্শ করে দেখিনি। আমার উপর তোমার কোনো কথা থাকতে পারে না। স্পর্শ? সেটা তো অয়ন ও আমায় করেনি রোহান। অথচ দেখো আজ তোমার চোখে আমি পতিতা হয়ে গেছি। ভালো দাম দিয়েছ তুমি। নিজের খারাপ সময় ব্যবহার করে আজ ভালোই দাম দিলে। কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার চোখের সামনে থেকে সারা জীবনের মতো বিদায় হবে? বলো তোমার মূল্য কত? সুদ সমেত ফেরত দিব আমি। টাকা চাই না রোহান। আমার টাকার কোনো প্রয়োজন নেই। আজ আমি একদম পরিষ্কার বুঝতে পারছি বাবা মা আমার ভালোর জন্য নয়, বরং আমার জীবনটা নষ্ট করে দিতেই তোমার মতো একটা অমানুষের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ করেছিল আমায়। তোমার জন্য আমি কি হারিয়েছি তা তুমি জানো না। যেটা আমি হারিয়েছি তার কোনো মূল্য হয় না। সেটা অমূল্য সম্পদ। হয়েছে লেকচার ঝাড়া। আসলে তোমাদের মতো মেয়েদের সমস্যা কি জানো তো? ছেলে দেখতে যেমন হোক, পকেটে টাকা আছে মানে তোমার মন প্রাণ দেহ সব দিয়ে দিতে একদম প্রস্তুত থাকো। আর যখন টাকা ফুরিয়ে যাবে তখন নতুন কাউকে খুঁজবে। ব্লাডি বিচ। বাই দা ওয়ে, তোমার সাথে কোনো দিন আমার ভালোবাসা ছিল না। আমার তোমার বাবার সম্পত্তির উপর নজর ছিল। আর আমার জালে তোমার বাবা ফেঁসে গেল। আফসোস, আমার অ্যাক্সিডেন্টটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল। যাই হোক, এখন ভালয় ভালয় বিদায় নাও, নয়তো সিকিউরিটি ডাকব। হাহাহা, এত দিন পর সত্যিটা আজ বলেই ফেললে। যাক, ভালো থাকো সেটাই চাই। আর সিকিউরিটির প্রয়োজন নেই। আমি এমনিতেই চলে যাচ্ছি। অধরা কথাটা শেষ করতেই রোহান বাঁকা হাসি দিয়ে অধরাকে বিদায় দিল।
রোহানের বলা প্রত্যেকটা কথা অধরার কানে থাকেনি, বরং সোজা অধরার বুকে এসে আঘাত করেছে। মানুষ এতটা তাড়াতাড়ি বদলে যায় কেমন করে? অধরা ভেবে পায় না। যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছে অধরা, আজ সেই লোকটা অধরাকেই পতিতা বানিয়ে ফেলেছে। অধরা রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ থেকে নোনা জল ফেলছে। আজ মনে হচ্ছে অধরার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব। একটা ভুল সিদ্ধান্তের কারণে অধরা আজ সবকিছু হারিয়ে ফেলেছে। অধরার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, বুকের উপর থাকা ভারী কষ্টের বোঝাটা হালকা করতে, কিন্তু সে এটা পারছে না। আজ সে কষ্টের সাগরের মাঝখানে ডুবে হাবুডুবু খাচ্ছে। অয়নের অফিসের সামনে আসতেই অধরা নিজের চোখের সামনে পথ দেখতে পাচ্ছে না আর। মনে হচ্ছে তার এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় চলে এসেছে। অধরা নিজেকে সামলাতে না পেরে রাস্তার মাঝখানেই ধপাস করে পড়ে যায়। তারপর আর কি হয়েছে সেটা সে বলতে পারবে না। অধরা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরতেই অধরা নিজের চোখ জোড়া খুলল। চোখ খুলতেই অধরা দেখতে পায় অয়ন তার পাশেই বসে আছে। অয়নের হাতের মুঠোয় অধরার হাত। অধরা ভালো করে অয়নের পাশে তাকাতেই দেখতে পায় অয়নের পাশে দাঁড়িয়ে আছে ঈশা। অধরার জ্ঞান ফিরতেই অয়ন অধরার পাশে বসল। অধরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে অয়ন বলল, কি হয়েছে? তোমায় কতবার করে বলেছি গাড়ি করে আসতে, তুমি পায়ে হেঁটে কেন আসছো? অধরা অয়নের কথার কোনো জবাব দিল না। নিশ্চুপ হয়ে মাথাটা নিচু করে আছে সে। অধরাকে নিশ্চুপ দেখে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি অযথা রাগ দেখিয়ে কথা বলছেন। আমার মনে হচ্ছে ম্যাম কোনো চিন্তায় আছেন। ওনাকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, একা থাকতে দিব তো, ওনাকে আমার অফিসে বসিয়ে আমি বাড়ি চলে যাব। যত্ত সব। এই কথা বলার ইচ্ছে না থাকলে সেটাও মুখে বলবে, এমন চুপ করে থাকবে না। অধরা অয়নের কথার বিপরীতে বলল, আমায় একটু পানি দিতে পারবেন? গলাটা শুকিয়ে গেছে আমার। হুম, দিচ্ছি। অয়ন অধরাকে পানি এগিয়ে দিতেই অধরা এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিল। অয়ন জানে না অধরার আসলে কি হয়েছে, তবে এইটুকু অয়ন ঠিক বুঝতে পারছে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। অয়ন অধরাকে আর কোনো প্রশ্ন করল না। ঈশাকে নিজের কাজে যেতে বলল, আর অয়ন ও কাজে মনোযোগ দিল। অফিস শেষ করে অয়ন অধরাকে সাথে নিয়ে বাড়িতে ফিরল। বাড়ি ফিরতেই অয়ন লক্ষ্য করল বসার রুমে অয়নের বাবা মা বসে আছে। অয়নকে দেখে অয়নের মা বলল, অয়ন, তুই ফ্রেশ হয়ে একটু নিচে আসবি, তোর সাথে কিছু কথা আছে। হুম আম্মু, আসবো, কথা তো আমারও আছে, আর জানারও অনেক কিছু আছে। আসছি আমি। অয়ন রুমে এসে ফ্রেশ হয়ে নিল। অধরা এখনো নিশ্চুপ হয়ে আছে। কারোর সাথে কোনো কথা বলছে না সে। অয়ন ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। ঈশাকে বাড়িতে কেন ডাকা হলো আর ঈশা কেন ছুটি নিয়েও অফিসে জয়েন করল সেটা অয়নের কাছে অস্পষ্ট। অয়ন বসার রুমে এসে বসে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তোমাদের কথা শোনার আগে আমার এই একটা প্রশ্নের উত্তর দাও। ঈশাকে বাড়িতে ডাকার কারণ কি? আমায় মিথ্যা বলিও না প্লিজ। ঈশাকে বাড়িতে ডাকার অনেক কারণ আছে। কোন কারণটা শুনবি তুই? মজা করছো আমার সাথে? মানে একটা অপরিচিত মেয়ে আমাদের বাড়ি আসবে, যাবে, আর তার পিছনেও নাকি অনেক কারণ আছে। বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। অপরিচিত মেয়ে আসছে বলেই তোর এত সমস্যা, নাকি ঈশা এসেছে বলে সমস্যা হচ্ছে? কোনটা অয়ন? দুটোই। এই দুটোতেই আমার সমস্যা। অপরিচিত মেয়ে তো অধরাও। কোথায় ওকে নিয়ে তো কোনো কথা হচ্ছে না। ও তো দিব্যি আমাদের বাড়িতেও থাকছে, তাও কোনো পরিচয় ছাড়া। একটা রাস্তার মেয়েকে নিয়ে এক ঘরে থাকিস তুই? এটা কত বড় লজ্জাজনক ব্যাপার, সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোর?
রাস্তার মেয়ে? কাকে রাস্তার মেয়ে বলছো আম্মু? ওই মেয়েটাকে নিয়ে কোনো প্রকাশ বাজে কথা আমি সহ্য করব না আম্মু। সত্যিটা তোর চেঁচিয়ে বলা কথায় মিথ্যা হয়ে যাবে না। ঈশাকে আমরা এই বাড়িতেই থাকার অনুমতি দিয়েছি, আর তাও তোর স্ত্রী হিসেবে। এতে তোর মতো থাকুক বা না থাকুক, ঈশা এই বাড়ির বউ হয়ে আসবে মানে আসবে। অয়নের আম্মুর কথা শুনে অয়ন বাঁকা হাসি দিল। অয়নের হাসিটা কৌতূহলপূর্ণ। অয়নের হাসির মানে কেউ বুঝতে পারল না। অয়ন মাথাটা নিচু করে নিজের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগল, তোমরা কি ভাবছো আমায় ফোর্স করবে আর আমি তোমাদের দিকে তাকিয়ে সবটা মেনে নিব? আচ্ছা, একটা কথা কি তোমরা ভুলে যাচ্ছ আমি তোমাদের সন্তান? তোমাদের যদি এটাই শেষ কথা হয় তবে আমারও এটাই শেষ কথা। আমি ঈশাকে বিয়ে করব না। আর না মানে না। অয়ন কথাটা বলতেই রাগে গজগজ করতে করতে সকলের সামনে দিয়ে উঠে পড়ল। অয়নের বাবা মা অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা রাস্তার মেয়ের জন্য আজ তাদের সন্তান তাদেরকে কথা শোনাতে পারল। কথাটা ভাবতেই তাদের অবাক লাগছে। অয়ন নিজের রুমে ফিরে আসতেই দেখতে পায় অধরা সোফার বসে আছে। অয়নকে রেগে থাকতে দেখে অধরা বলল, এতটা রেগে আছেন কেন? কিছু কি হয়েছে? অধরার কথাটা শুনে অয়নের মাথা যেন আরো গরম হয়ে যায়। অয়ন অধরাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, সমস্যা কি তোমার? সব বিষয়ে জানার এত আগ্রহ কেন তোমার? আর কখনো আমায় কোনো প্রশ্ন তুমি করবে না। কথাটা মাথা ঢুকিয়ে রাখবে। আমি জানি আমায় নিয়েই ঝামেলা হয়েছে। ঈশা মেয়েটা খুব ভালো, আপনার ভালো কেয়ার করবে। আমায় মুক্তি দিয়ে দিন। আমার সময় শেষ হয়ে গেছে। অধরার কথাটা শুনে অয়ন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগল, অধরা বলো বা ঈশা, আজ টাকা আছে বলেই প্রিয়জন বা প্রয়োজন সব হতে চাইছে। আজ যদি আমি সেই আগের বেকার মানুষটা হতাম না। ওহ গড, কিসের অয়ন আর কিসের কি? মুখটাই দেখতে চাইতে না। এটাই বাস্তবতা। সকলকে একভাবে দেখা বন্ধ করুন। আমার মতো আর কেউ হতে পারে না। আমি জঘন্য হতে পারি, তবে সবাই নয়। আজ কারণ মানুষ আর মুখোশ চেনা বড্ড দেয়। সবগুলো চেহারা আড়ালে একটা অপরিচিত মুখ থাকে, যেটা আসলেই ভয়ঙ্কর। যাই হোক, আমায় নিয়ে আপাতত তোমার কোনো ইন্টারেস্ট দেখাতে হবে না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। অয়ন অধরার সাথে আর তর্ক করল না। অধরার সাথে তর্ক করে নিজের মুড খারাপ করার কোনো ইচ্ছা অয়নের নেই। সকাল অয়ন ঘুম থেকে উঠতেই দেখতে পায় অধরা বিছানায় নেই। হঠাৎ করেই অয়নের ঘুম ভেঙে যায়। অয়ন অধরাকে না দেখতে পেয়ে একটু অবাক হল। হঠাৎ করে আবার কোথায় চলে গেল? অয়ন সোফা থেকে উঠে ব্যালকনিতে যেতেই দেখতে পায় অধরা ভোরের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এত সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছো কেন? কিছু কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। একটা কথা ভাবছিলাম। আচ্ছা, আপনি জানেন অভাগা যেদিকে যায় নদী সেই দিক দিয়েই শুকায়। আমার অবস্থাও ঠিক এমনই। জীবনে এত এত ভুল করেছি যে তার মাসুল হয়তো এই জন্মে দিয়ে শেষ করা যাবে না। অধরার কথাটা শুনে অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাঁকা হাসি দিয়ে অয়ন বলল, চোখের জল কখনো বৃথা যায় না। ততটাই পাবে যতটা দিবে, সেটা কষ্ট হোক বা ভালোবাসা। রেডি হয়ে নাও, অফিস যেতে হবে। স্যার, আমার একটু কথা আছে আপনার সাথে। আপনার সময় হবে কি? উহু, আমি এখন বিজি আছি। আসছি। অয়ন অধরার কথাটা পাত্তা দিল না। অধরাকে এড়িয়ে অয়ন চলে যায় ফ্রেশ হয়ে নিতে। অধরা জানে অয়নের কাছে তার আর কোনো মূল্য নেই।
নিজের করা প্রত্যেকটা আঘাতের সমান আঘাত অধরাও সহ্য করেছে। নিজের পরিবারের জন্য অয়নকে ছেড়ে দিয়েও নিয়তি তাদের এক করে দিয়েছে। ভালোবাসার শক্তি হয়তো এটাই। নয়তো অয়নের সাথে করা সেই অপরাধের সাজা পাবার জন্যই হয়তো এক করেছে। তবে সেটা যাই হোক, অধরার করা অপরাধের সাজা অধরা একটু একটু করে ভোগ করছে। হয়তো এই অপরাধ বোধটা তার সারা জীবন থেকে যাবে। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গাড়িতে অপেক্ষা করছে অধরার। অধরা গাড়িতে উঠে বসতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এত লেট হলো কেন? জানো আমি অপেক্ষা করা একদম পছন্দ করি না। জানি আমি। তবে একটু কাজ পড়েছিল তো তাই। সরি স্যার, চলুন। অয়ন গাড়ি ড্রাইভ করছে আপন মনে। অধরার চোখ মুখ কেন যেন ছলছল করছে। অয়ন বিষয়টা দু একবার দেখলেও প্রশ্ন করেনি। কারণ অধরাকে নিয়ে ইন্টারেস্ট দেখানোর কোনো ইচ্ছা অয়নের নেই। অয়ন গাড়ি ড্রাইভ করাই মন দিল। অফিসের সামনে এসে গাড়ি পার্ক করে অয়ন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে এসে অয়ন কম্পিউটার অন করতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে যা বলল তা শুনে অয়নের মাথা ঘুরতে লাগল। অয়ন অধরার কথা যদিও সিরিয়াসলি নেয় না, তবুও অধরার কথাটা শুনে তার কলিজাটা কেঁপে উঠল। অধরা অয়নকে অবাক করে দিয়ে বলল, একটা সত্যি কথা বলবে তুমি? আমার কসম করে বলো তুমি কি এখনো আমায় ভালোবাসো? অধরার কথাটা শুনে অয়ন খানিকটা চমকে যায়। কারণ অয়নের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। অয়ন অবাক হয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ করে এই সব কথা বলার কারণ কি? কারণ আছে বলেই প্রশ্ন করা হয়েছে। দয়া করে সত্যি করে বলো প্লিজ। আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। কেন নেই? এমন কোনো প্রশ্ন তৈরি হয়নি যার কোনো উত্তর হয় না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হয় অয়ন। প্লিজ, আমার প্রশ্নের উত্তর দাও। অধরা খানিকটা ঝাড়ি মেরে কথাটা বলল। অধরা জানতে চায় সত্যিটা। যদিও অয়নের চোখ একবার নয় বারবার এটাই বলে আজও অধরাকে সে ভালোবাসে। তবে চোখের কথা নয়, আজ অধরা অয়নের মনের কথাটা ও শুনতে চায়। অধরার কথাটা শেষ হতেই অয়ন নিজের হাতের আঙ্গুল দিয়ে নিজের চোখ জোড়া ঢেকে নিয়ে তাচ্ছিল্যের হাসতে লাগল। অয়ন এমন ভাবে হাসছে মনে হচ্ছে অধরা হয়তো কোনো জোকস বলে ফেলেছে ভুল করে। অয়নের এমন হাসির কারণ অধরার কাছে অজানা। অধরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন নিজের হাসি থামিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসা কাকে বলে জানো তুমি? একসাথে সংসার করলে, বিয়ে করলে, বাচ্চা হয়ে গেলে, এটাই ভালোবাসা। আরে ভালোবাসা হলো একটি অনুভূতি, যেটা বুকের বাম পাশে থাকে। আজ সেই অনুভূতি তোমার উপর আছে, আগামীকাল অন্য কারোর উপর চলে যাবে। এটা ভালোবাসা নয়। তোমার থেকেই শিখেছি কি করে ভালোবাসার নামে অভিনয় করতে হয়। তবে সেই অভিনয়ের প্রয়োগ করতে জানি না আমি। এটাই আমার ব্যর্থতা। মনে আছে সেই দিনটার কথা, যেই দিন আমি কান্না করে বলেছিলাম অধরা প্লিজ ফিরিয়ে দিও না আমায়। একটু অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। মনে আছে কি? আছে মনে। ওই দিন আরও বলেছিলাম একটিবার বুকে হাত রেখে বলো আমায় তুমি ভালোবাসো কিনা। উত্তরে বলেছিলে ভালোবাসলেই কি হবে আর না বাসলেই কি হবে। সেই দিন আমার বোঝা হয়ে গেছে ভালোবাসার আসল মানে তোমার কাছে কি। আজ উত্তর চাই তোমার। বলে দিচ্ছি উত্তর, ভালোবাসি তোমায়। আজও ভালোবাসি। তোমার মতো অভিনয় জানি না আমি। ভালোবাসো কেন এখনো? এমন একটা প্রতারক মেয়েকে ভালোবাসা কি আদৌ যায়? ঘৃণা করতে পারো না? ঘৃণা করার অনেক চেষ্টা করেছি, তবে সম্ভব হয় না। যতবার ভেবেছি তোমায় ঘৃণা করব,
ঠিক ততবার আরো বেশি করে তোমার কথা মনে করে কেঁদেছি। একটা কথা বলবো? অনেক কথাই তো বলছো। কখনো তো বারণ করিনি আমি। আজও করব না। বলো কি বলতে চাও? আমার জন্য তোমার মনের মধ্যে যেই ভালোবাসাটা আছে, সেই ভালোবাসার কসম ঈশাকে তুমি বিয়ে করে নাও প্লিজ। অধরার কথাটা শুনে অয়ন চমকালো না, কারণ অয়ন জানতো অধরা এমন কিছুই একটা বলবে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অধরাকে বলল, আমি তোমার মতো জেনে শুনে কারোর জীবন নষ্ট করতে চাই না, সরি। এখন আমার কাজ আছে, আমায় আমার কাজ করতে দাও। অয়ন শোনো প্লিজ। তুমি জানো না ঈশা অনেক ভালো মেয়ে। ওর সাথে তুমি অনেক সুখী থাকবে। বিলিভ মি। সুখে তো তোমার সাথেও থাকতে চেয়েছিলাম। দিয়েছিলে থাকতে সুখে। আর কারোর থেকে সুখের প্রত্যাশা আমি করি না। আর বাকি থাকলো বিলিভ। কোনো এক সময় করতাম, এখন আর করি না। অয়ন কথাটা বলতেই নিজের কেবিনে থেকে বেরিয়ে যায়। অধরা অয়নকে আটকাতে গিয়েও পারল না। নিজের প্রিয়জন যখন পুরনো সেই অতীতের কথাগুলো বলে আঘাত করে বুকে, তখন কতটা কষ্ট হয় তা হয়তো তাকে বোঝানো সম্ভব নয়। অধরার সোফার উপর বসে পড়ল। ইচ্ছে করছে তার চিৎকার করে কান্না করতে। নিজের একটা ভুলের কারণে আজ অয়নের চোখে সহ পুরো দুনিয়ার চোখে সে অতি নগণ্য একটা জীব হয়ে বেঁচে আছে। মৃত্যুটাও যেন আজ অধরাকে স্পর্শ করতে ভয় পায়। কারণ অধরা মনে প্রাণে মৃত্যুর প্রত্যাশা করলেও সেটা তার কাছে ধরা দিতে চাইছে না। কিছু সময় বাহির থেকে ঘুরে অয়ন পুনরায় নিজের কেবিনে ফিরে এলো। কেবিন আসতেই অয়ন দেখতে পেল অধরা নিজের জায়গায় বসে আছে। হয়তো কোনো কাজ করছে সে। অধরার চোখ জোড়ার দিকে তাকাতেই অয়ন বুঝতে পেরে যায় যে অধরার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। আজকাল প্রচুর কান্না করে মেয়েটা। যদিও এটাই অধরার নিয়তি। তবে আফসোস তো হয় অয়নের। অয়ন অধরার দিকে থেকে চোখ নামিয়ে নিয়ে নিজের কাজ শুরু করল। কিছু সময় ফাইল চেক করার পর অয়নের কেবিনের মধ্যে দুম করে চলে আসে ঈশা। ঈশা এসে অয়নের সামনে বসে পড়ল। অয়ন ফাইলের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে ঈশার দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকাল। ঈশা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, সরি, পারমিশন নিলাম না, দুম করেই চলে আসলাম। রাগ করেননি তো? পারমিশন নেয়ার প্রয়োজন ছিল, তবে এই ছোট্ট কারণে আমি রাগ করিনি। কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন। অয়নের কথাটা শেষ হতেই ঈশা আশেপাশে তাকিয়ে অধরাকে দেখতে পেয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো ম্যাম। স্যারের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আপনি দয়া করে একটু বাহিরে যাবেন। ঈশার কথাটা শুনে অধরা ভ্যাবাচেকা খেয়ে গেল। আচমকা অধরাকে ঈশা এমন কথা বলবে হয়তো অধরা আশা করেনি। অধরা একবার অয়নের দিকে আবার একবার ঈশার দিকে তাকাল। অতঃপর ঠোঁটের কোণে মিছকি হাসির রেখা টেনে অধরা নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতেই অয়ন বেশ শক্ত গলায় বলে উঠল, ওয়েট। তুমি কেন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালে? আমি বলেছি তোমায় বাহিরে যেতে। যেখানে বসে আছো ওখানেই বসো। আর মিস ঈশা, আপনার সাথে পার্সোনাল কোনো কথা যদিও আমার জানা মতে থাকতে পারে না, আর অফিসিয়াল কথা সকলের সামনে বলাটাই বুদ্ধিমানের কাজ। বলুন কি কথা আপনার? আহা, আপনি বুঝতে পারছেন না একটা বাহিরের মেয়ের সামনে আমি আর আপনি এই বিষয়ে কথা বলতে পারি না। বুঝুন ব্যাপারটা। ঈশার কথা শেষ হতেই অয়ন বাঁকা হাসি দিয়ে বলতে লাগল, বাহিরের মেয়ে? ওহ হ্যালো মিস, আপনি কাকে বাহিরের মেয়ে বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? অধরা বাহিরের মেয়ে নয়। আর যদি বাহিরের মেয়ের কথা বলি তবে তো সেটা আপনি। অধরা নয়। স্যার, আমার মাথা ঠিক আছে। আপনার মাথা হয়তো ঠিক নেই। একটা বাহিরের লোকের সামনে আপনি আমায় অপমান করছেন। ওপস, তাই?
বারবার বাহিরের মেয়ে বলে যেই মেয়েটাকে আপনি অপমান করছেন তার কথা কি ভেবে দেখছেন? অন্যকে কিছু বলার আগে নিজের দিকটা একটিবার ভেবে দেখা উচিত, তাই নাকি? আপনার সাথে আমার বিয়ের কথা চলছে স্যার। উনি কোন অধিকারে আপনার বাড়ি আছে সেটা আমি জানি না, আর না জানতে চাই। তবে আমার মনে হচ্ছে আমার থেকেও ওনার গুরুত্ব আপনার কাছে অধিক। তাই তো আপনি ওয়েট অধরা কোন অধিকারে আমার বাড়ি আছে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর আপনার সাথে বিয়ের কথা চলছে, এটা আমার ফ্যামিলি ম্যাটার। আমার ইচ্ছে নেই, থাকবে কি করে? বিয়ে করা ছাড়াই যখন কোনো মেয়েকে নিজের বিছানায় পাওয়ার যায়, তখন আর বিয়ে করার ইচ্ছা কেন জাগবে? ঈশার কথাটা শুনতেই অয়নের মাথায় আগুন লেগে গেল। মুহূর্তের মধ্যেই অয়নের চোখ মুখ রক্ত বর্ণ ধারণ করল। অধরাকে নিয়ে কেউ বাজে কথা বললে অয়ন সহ্য করতে পারে না, খুন চেপে যায় তার মাথায়। অয়ন দুম করেই সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরে পড়ে যাওয়ার পুরো কেবিনটা যেন কেঁপে উঠল। অধরা অয়নের দিকে চোখ ছানা বড়া করে তাকিয়ে আছে। ঈশা গালে হাত দিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে তার। অয়ন রাগে গজগজ করতে করতে ঈশাকে উদ্দেশ্য করে বলল, ছি, ভাবতেই অবাক লাগছে আপনিও একটা নারী। একটা মেয়ে কি পরিস্থিতিতে পড়ে আমার বাড়ি আছে সেটা বোঝার মতো মানসিকতা আপনার নেই। গেট আউট। এখনই, আর এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যাবেন। অন্যথার আমি কি করে বসবো তা আমিও জানি না। গো আউট। অয়ন কথাটা চিৎকার করে বলল। ঈশা আর বসে থাকতে পারল না। নিশ্চুপ হয়ে দৌড়ে অয়নের কেবিনে থেকে বেরিয়ে যায় সে। ঈশা চলে যেতেই অয়ন নিজের জায়গায় বসে পড়ল। রেগে গেলে অয়নের মাথা ঠিক মতো কাজ করে না। অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অধরা অয়নের দিকে তাকিয়ে এতক্ষণ নিশ্চুপ ছিল, তবে এখন আর সে নীরব থাকতে পারল না। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি ওকে থাপ্পড় দিলেন কেন? ও তো ভুল কিছু বলেনি। একটা অবিবাহিত পুরুষের রুমে একটা মেয়ে কোনো সম্পর্ক ছাড়া কি কারণে থাকে? ওকে না হয় চুপ করালেন, তবে সমাজকে কি বলবেন? শাট আপ অধরা। আমার মাথা গরম আছে। একটাও কথা তুমি বলবে না? চুপ থাকো একটু। সকলকে ঝাড়ি দিয়ে চুপ করানো যায় না স্যার। আমি শুধু আপনার কাছে নয়, সকলের কাছেই রক্ষিতা হয়ে গেছি। বিশ্বাস করুন স্যার, আমার অপরাধের সাজা এতটা ভয়াবহ হবে আমার জানা ছিল না। ইচ্ছে করে এখন মরে যেতে। আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি অনেক আগেই, তবে এখন আর পারছি না নিতে। হাঁপিয়ে উঠেছি ভীষণ। তোমায় আমি চুপ করতে বলেছি অধরা। প্লিজ চুপ হয়ে যাও। উহু, আজ আমি আর চুপ থাকব না। আপনাকে আজ থেকে আমায় মুক্তি দিতে হবে। আর যদি আপনি আমায় মুক্তি না দেন তবে আমি নিজেই মুক্তি নিয়ে নিব। মানে? তুমি নিজেই মুক্তি নিবে মানে কি? মানেটা না বোঝার মতো অবুঝ আপনি নন। আমায় মুক্তি দিয়ে দিন প্লিজ। অধরার করুণ কণ্ঠে বলা কথাটা শুনে অয়ন একটা রহস্যজনক হাসির রেখা ঠোঁটের কোনো একে বলতে লাগল, মুক্তি তো বললেই দেয়া যায় না। তোমায় আরও অনেক কষ্ট দেয়ার বাকি আছে আমার। সেই সব দিয়ে নেই, তারপর মুক্তি পাবে। তার মানে আপনি এটাই চাইছেন আমি নিজেই কিছু করে ফেলি? চেষ্টা করে দেখতে পারো অধরা। সফল হলে তুমি বিজয়ী। অয়ন চৌধুরী কখনো হেরে যেতে শিখেনি। সারাদিন অফিস করে রাতে অধরাকে নিয়ে বাড়ি ফিরল অয়ন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ল দুজন। অয়নের মনে ঈশাকে নিয়ে যদিও কোনো ফিলিংস নেই, তবে ঈশার বলা কথাগুলো যেন অয়নের কানে বেজে চলেছে। অয়ন সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমাতে চেষ্টা করল। মাঝরাতে হঠাৎ করেই অয়নের আচমকা ঘুম ভেঙে যায়। অয়ন নিজের চোখের পাতা মেলে বিছানার দিকে তাকাতেই চমকে যায়।
1 মিনিটের জন্য যেন অয়নের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। নিজেকে যেন আর স্থির রাখা সম্ভব হচ্ছে না তার। অয়নের মনের মধ্যে অজানা ভয়ের উদয় হল। অয়ন বিছানার দিকে তাকাতেই দেখতে পায় অধরা নেই। এত ভোরে অধরা কোথায় গেল? প্রশ্নটা অয়নের মাথায় চেপে বসেছে। অয়ন দ্রুত সোফা থেকে উঠে পড়ে ব্যালকনিতে ও ছাদে গিয়ে ভালো করে অধরাকে খুঁজল। তবে অধরাকে কোথাও পেল না। অধরাকে না দেখতে পেয়ে অয়নের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে প্রায়। কি করবে বা কেমন করে অধরাকে ফিরে পাবে, কিছুই বুঝতে পারছে না অয়ন। অয়ন নিজের রুমে ফিরে আসতেই দেখতে পায় টেবিলের উপর একটা চিরকুট পড়ে আছে। অয়ন চিরকুট হাতে নিতেই দেখতে পায় অধরার হাতে লেখা চিরকুট এটা। অধরা অয়নকে উদ্দেশ্য করে লিখেছে, অয়ন, আমি তোমার জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছি। আজ থেকে তোমার বাড়ি থেকেও বিদায় নিলাম। আমি চাই না আমার কারণে তোমার সুন্দর জীবনটা নষ্ট হোক। আমি তোমার সাথে প্রতারণা করিনি। পরিবারের কথা ভেবে আমি তোমার পবিত্র ভালোবাসাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তুমি নিজের জায়গা থেকে বিচার করছো বলে আমায় প্রতারক ভাবছ। একটি বার যদি আমার জায়গা থেকে ভেবে দেখতে তবে তোমার চিন্তার পরিবর্তন ঘটে যেত। ঈশা মেয়েটা তোমার জন্য পাগল। ঈশাকে ভালোবাসা দিও। ওর সাথে নতুন করে নিজের জীবন শুরু করো। একটা কথা বলতে চাই, আমি জানি আমার কথার কোনো মূল্য হয়তো তোমার কাছে এখন নেই। আর তাছাড়া এই কথাটা বললেও কোনো লাভ নেই। তবুও বলছি, আজও তোমায় ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। ক্ষমা করে দিও তোমার রক্ষিতাকে, যে তোমার ঋণ পরিশোধও করতে পারল না। ভালো থেকো। অধরার চিঠিটা পড়ে অয়ন নিশ্চুপ হয়ে যায়। চিঠিটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে অয়ন সোফার উপর বসে পড়ল। সেই এক অনুভূতি আবার ও তার মনকে নাড়া দিচ্ছে প্রবলভাবে। নিজের খুব কাছের কিছু একটা হারিয়ে গেছে হয়তো। মায়া হয়তো একেই বলে। প্রিয়জন দূরে চলে গেলে কলিজা মনে হয় সাথে করে ছিঁড়ে নিয়ে যায়। অয়ন নিজের মনকে শান্ত করতে পারছে না। ফ্রিজ থেকে ওয়াইন বের করে ঢগর করে গিলে দিল সে। মদ্যপান করেই প্রিয়জনকে ভুলে থাকা শিখেছে সে। আজ আবার ও সেই প্রিয়জন তাকে ফাঁকি দিয়ে চলে গেল। অয়ন সোফায় বসে এক হাত ভাঁজ করে নিজের মুখের উপর দিয়ে হেল দিয়ে বসে আছে। হঠাৎ করেই অয়ন অনুভব করল কোনো এক মেয়েলি হাত তার হাতের উপর পড়েছে। 1 মিনিটের জন্য অয়নের মনে হতে লাগলো এটা অনাদর হাত নয় তো। অয়ন হকচকিয়ে লাফিয়ে উঠে পড়ে নিজের পাশে তাকাতেই দেখতে পায় ঈশাকে। ঈশাকে নিজের রুমে দেখে অয়নের মুখের উপর থেকে খুশির ঝলকটা উবে যায়। অয়ন ঈশাকে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলল, আপনি আবার আমার বাড়িতে কেন? আপনাকে বলেছিলাম না আমার সামনে ভুল করেও আর কখনো আসবেন না। কথা কি কানে যায় না আপনার? আমি জানি স্যার, আপনি আমার উপর অনেকটা পরিমাণে রেগে আছেন। আর রেগে থাকাটাই স্বাভাবিক, কারণ আমি অনেক ভুল করে ফেলেছি। আমি এখানে আপনার সাথে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে আসিনি। আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কি কারণে ক্ষমা চাইছেন সেটা তো আগে বলুন। ওই দিন অধরাকে আর আপনাকে নিয়ে নোংরা মন্তব্য করার কারণে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। হাহাহাহা, আপনার নারীরা আসলেই পারেন না, এমন কিছু নেই। দুম করে কাছে চলেও আসতে পারেন, আবার কোনো কথা না ভেবেই দূরে চলে যেতে পারেন। যাকে নিয়ে আপনি ওই মন্তব্যগুলো করেছেন সেই মানুষটি আর এখানে নেই, চলে গেছে। ক্ষমা যদি চাওয়ার থাকে তবে তার থেকে চেয়ে নিন। মানে? অধরা হঠাৎ করে আবার কোথায় চলে গেল? আপনি দেখেনি ও কোথায় গেছে? আর তাছাড়া যেতেই বা দিলেন কেন? দেখুন মিস, আপনার ফালতু প্রশ্নের উত্তর দেয়ার মতো মুডে আমি নাই। দয়া করে আসতে পারেন। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে ধমকের সুরে কথাটা বলল। অয়নের ধমক খেয়ে ঈশা নিশ্চুপ হয়ে যায়।
অয়নের মুড এখন ভালো নেই। অয়নকে কিছু বলার থেকে না বলাটাই উত্তম। ঈশা অয়নের রুম থেকে বেরিয়ে চলে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে ওয়াইন পান করছে আর অধরার কথা ভাবছে। যে যেতে চায় তাকে আটকে রাখার ক্ষমতা কারোর থাকে না। অয়ন হয়তো চেষ্টা করতে পারত অধরার খোঁজার, তবে সেই চেষ্টা করার থেকে না করাটাই উত্তম। অধরা তার থেকে পালিয়ে গেছে। ওকে খোঁজার চেষ্টা করাটা নিছক বোকামি মাত্র। দেখতে দেখতে কেটে যায় একটি মাস। একটি মাস ধরে অয়নের সাথে অধরার কোনো যোগাযোগ হয়নি। সময়ের সাথে সাথে বলল গেছে অনেক কিছু। আগামীকাল অয়ন আর ঈশার বিয়ের তারিখ ঠিক হয়েছে। এই একটি মাস অয়নের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। পরিবারকে সন্তুষ্ট করতেই অয়ন বাধ্য হয় ঈশাকে বিয়ে করতে। অয়ন ঈশাকেও অনেক বোঝানোর চেষ্টা করে যে এই বিয়েটা হতে পারে না। তবে ঈশা তো অয়নের কোনো কথাটাই বোঝার চেষ্টা করছে না। যাই হয়ে যায় অয়নকে তার চাই। গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে। অয়ন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে নিজের বিছানায় বসতেই অয়নের ফোনে কল চলে এলো। অয়ন ফোনটা হাতে নিয়ে দেখল ঈশা কল করেছে। অয়ন প্রথমবার কলটা পিক করল না। ঈশা আবারও কল দিল। অয়ন মুখটা গম্ভীর করে কলটা পিক করতেই ওপার থেকে ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি করছেন এখন? এই তো ফ্রেশ হয়ে বসে আছি। কেন? না, আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে আমি আপনাকে আপনি থেকে তুমি করে বলতে পারি কি? অয়ন ঈশার কথাটায় খানিকটা নিশ্চুপ থেকে বলল, বলো। সমস্যা নেই। আই লাভ ইউ। আমার চাওয়া পাওয়া বলতে শুধুমাত্র তোমার ভালোবাসাটাই চাই। প্লিজ একটু ভালোবাসা আমায় দাও না। দেখো ঈশা, সবটা জানার পরেও যদি এমন বাহানা করো তবে আমার আর কিছু বলার থাকে না। তুমি খুব ভালো করেই জানো আমার হৃদয়ের সবটা জুড়ে কার বিচরণ। তবুও অযথা কথা বাড়িয়ে যাচ্ছ কেন? সত্যি অয়ন, অধরার মতো ভাগ্যবতী নারী হবার লোভ আমি সামলাতে পারি না। বড্ড হিংসে হয় ওকে নিয়ে। কি এমন করেছে তোমায়, যার কারণে এখনো তোমার মাঝে জায়গা করে আছে? এটাই ভালোবাসা, যা কোনো যুক্তি দিয়ে প্রকাশ করা যাবে না। হুম। রাতে আরও অনেক সময় ধরে কথা বলার পর অয়ন কলটা কেটে দিল। অয়নের পরিবার জানে অয়ন আর ঈশার বিয়ে হচ্ছে। তবে তারা এটা জানে না যে তাদের সন্তানের মনের মধ্যে এখনো অন্য কেউ বসে আছে। অয়ন বিছানায় শুয়ে পড়ে মাথার উপর ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আজ কেন জানি অধরাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তার। বুকের মাঝে সৃষ্টি হয়ে আছে এক গভীর ক্ষত। এই ক্ষতটা যেন অয়নকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। একটিবার অধরাকে দেখতে পাওয়ার নেশায় অয়ন পাগল প্রায় হয়ে আছে। সারা রাত অয়ন দুটি চোখের পাতা এক করতে পারল না। আগামীকাল অয়ন অন্য কারোর হয়ে যাবে। 4 দিনের জন্য নতুন এক সম্পর্কে মায় বাধা পড়বে সে। হয়তো একটু একটু করে অধরার জায়গাটা অন্য কেউ দখল করে নিবে। তবে সত্যি কি ভালোবাসার মানুষটির জায়গা কখনো কেউ দখল করতে পারে? ভোর হতেই অয়ন বিছানা থেকে উঠে পড়ল। আজ তার অনেক কাজ। ফ্রেশ হতে হবে। রেডি হয়ে ঈশার বাড়ি যেতে হবে। বিয়ের অনুষ্ঠান ঈশার বাড়িতেই আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। নতুন বরের সাজে অয়নকে দেখতে অসাধারণ লাগছে। আশেপাশে থাকা সবাই প্রচণ্ড খুশি আজ। অবশেষে অয়নের বিয়ে হতে চলেছে। অয়ন বরের আসনে বসার সাথে সাথেই হঠাৎ করে একজন লোক অয়নের দিকে ছুটে এগিয়ে এলো। লোকটি অয়নের কানের কাছে ফিসফিসিয়ে কিছু বলার পর অয়ন তাকে চলে যেতে বলল। অয়ন নিশ্চুপ হয়ে ঠাই বসে আছে। ওই দিকে ঈশাকে নববধূর রূপে বেশ সময় নিয়ে সাজানো হলো। ঈশা যদিও জানে না অয়নের থেকে ভালোবাসা সে পাবে কি পাবে না। তবে ঈশা অয়নের মনের মধ্যে জায়গা করে নিতে উঠে পড়ে লাগবে।
ঈশার একতরফা ভালোবাসাকে দুই তরফা করেই ছাড়বে সে। ঈশাকে সাজিয়ে গুছিয়ে অয়নের সামনে নিয়ে আসা হলো। অয়ন মাথাটা নিচু করে বসে আছে। ঈশার দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ঈশা অয়নের পাশে এসে বসল। ঈশা লক্ষ্য করল তার হুবো স্বামীর দৃষ্টি তার উপর পড়ছে না। ঈশা অনেক আশা করে এসেছে। সে ভেবেছে হয়তো তার স্বামী তার দিকে তাকিয়ে নিজের দৃষ্টিকে আর ফেরাতে পারবে না। অথচ এমন কিছুই তার সাথে হলো না। ঈশারও মনটা খারাপ হয়ে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি হলো অয়ন? এমন করে মুখ গোমরা করে রেখেছ কেন? কত লোক আছে এখানে। আজকের জন্য হলেও একটু মুখে হাসি রাখো প্লিজ। দেখো ঈশা, আমি কখনো হাসবো আর কখনো কাঁদবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনাল কিছু নিয়ে তুমি কিছু না বললেই আমি খুশি হব। বলবো না। তবে শুধুমাত্র আজকের জন্য আমার কথাটা শোনো প্লিজ। মেজাজটা খারাপ আছে আমার। দয়া করে আর খারাপ করো না। দেখো আবার এমন যেন না হয় যে বিয়েটাই মাঝপথে থেমে যায়। অয়নের কথাটা শুনে ঈশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঈশা আর কোনো শব্দ করল না। অয়ন ও নিজের মতো করে বসে আছে। অধরার কথা মাথায় চেপে বসেছে তার। ভীষণ মনে পড়ছে অধরার কথা। মেয়েটি রাগ করে কোথায় চলে গেল। একটিবার কি অয়নের কথা তার মনে পড়ছে না? একটু কি আসতে পারে না অয়নের কাছে? অয়ন অধরার ভাবনায় মগ্ন হয়ে আছে। ওই দিকে বিয়ের সময়ও এগিয়ে আসছে। এখনই অয়ন আর ঈশার বিয়ে পড়ানো হবে। কাজী সাহেব অয়নের পাশে বসে কিছু কথা বলল। অতঃপর অয়নকে রেজিস্ট্রার কাগজে সাইন করতে দিল। অয়ন সাইন করতে কলমটা হাতে নিতেই কেন জানি অয়নের হাত থরথর করে কাঁপতে লাগল। অয়নের চোখের সামনে যেন আধার নেমে এসেছে। চোখের পাতার নিচে নোনা জল এসে ভিড় করেছে। এখনই হয়তো পলক ফেললেই টুপ করে পড়ে যাবে মাটিতে। অয়নের দিকে বিয়েতে আসা সকলেই তাকিয়ে আছে। সবাই বেশ কৌতূহলী হয়ে আছে। বিয়ে করতে এসে কোনো পুরুষের চোখের কোণে জল। এটা সত্যি একটু অবাক করার বিষয়। অয়ন পেনটা সাইডে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে তাকাল। অয়নের অশ্রুসিক্ত ছলছল চোখ জোড়া ভীষণ ব্যাকুল হয়ে একটি পরিচিত মুখকে খুঁজে চলেছে। অধরাকে খুঁজছে সে। অয়নকে থমকে যেতে দেখে ঈশা খানিকটা ভারী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল, নাটক করতে এসেছো এখানে? সাইন করতে কি শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছো? বিয়ে যদি না করার হয় তবে এই নাটক করার কি আছে? ঈশার কথাটা শুনে অয়ন নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। আপন মনে অয়ন বিধাতার কাছে সহ্য শক্তি প্রার্থনা করছে। শরীরে মনে হচ্ছে আগুন লেগে গেছে ঈশার কথায়। ঈশার কোনো কথাই অয়নের সহ্য হচ্ছে না। ঈশা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে তাকাতেই আচমকা দুম করে বসা থেকে উঠে পড়ল। অয়ন দুম করে বিয়ের আসর থেকে উঠে পড়তেই সবাই চমকে যায়। ঈশা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন নিজের জায়গা থেকে দুম করে নেমে পড়ল। দৌড়ে সামনে থাকা লোকগুলোর মাঝে দিয়ে চলে যায় অয়ন। অয়ন কোথায় যাচ্ছে? আর কেনই বা এমন করছে? কেউ বুঝতে পারছে না। সবাই অয়নের দিকেই দৃষ্টিপাত করে আছে। অয়ন দৌড়ে একদম সকলের পিছনে চলে আসে। ঈশার বাড়ি আসার পর থেকে অয়ন একটা জিনিস লক্ষ্য করছে। এই সকলের পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ রহস্যজনকভাবে এখানে এদিক ওদিক লুকিয়ে চলছে। অয়ন সেই রহস্যময় লোকটার কাছে এসে বলল, এই আপনি কে? আর মুখ ঢেকে রেখেছেন কেন? আমি অনেক সময় ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনি আমায় ফলো করছেন তাই না? মেয়েটি অয়নকে কিছু বলছে না। অয়নের দিক থেকে সরে যাওয়ার চেষ্টা করছে সে। অয়ন মেয়েটির পালিয়ে যাওয়ার চেষ্টা বুঝতে পেরে দুম করে মেয়েটির হাত ধরে ফেলল।
এর মধ্যেই অয়নের কাছে ঈশা ছুটে আসে। ঈশা অয়নের অন্য হাত ধরে নিচু স্বরে বলতে লাগল, অয়ন তুমি কি ঠিক আছো? পাগল হয়ে যাওনি তো? এত মানুষের মাঝে তুমি এখানে এসে এই মেয়েটাকে ধরে রেখেছ। চলো আগে বিয়েটা হোক, তারপর দেখব এই মেয়েকে। শাট আপ! আমি এখনই দেখব এই মেয়েকে। এই মেয়ে মুখের উপর থেকে চাদরটা সরাও বলছি। অয়ন কন্ট্রোল ইউর সেলফ। বিয়ে করা বাদ দিয়ে গোয়েন্দাগিরি করা মোটেও তোমার স্যুট করছে না। চলো আমার সাথে। ঈশা কথাটা বলতেই অয়নের হাত ধরে টানতে লাগল। অয়নের কথার মানে ঈশা বুঝতে পারছে না। ঈশার এমন আচরণে অয়নের রাগ উঠে যাচ্ছে। অয়নের রেগে গিয়ে ঈশার হাত থেকে নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল। অয়ন নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলল, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? বলেছি না, বিয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই মেয়ের মুখটা দেখা। কথা কি কানে যায় না? অয়ন তুমি আমায় সকলের সামনে অপমান করছো। এই ছিল তবে তোমার মনে? শাট আপ! তোমার সাথে বাজে বিষয় নিয়ে তর্ক করার কোনো সময় আমার নেই। অয়ন কথাটা বলতেই সামনে থাকা মেয়েটির মুখের উপর থেকে চাদরটা এক হেঁচকা টানে খুলে ফেলল। মেয়েটার মুখের উপর থেকে চাদরটা সরে যেতেই অয়ন চমকে উঠল। অয়ন দেখতে পেল অয়নের সামনেই দাঁড়িয়ে আছে অধরা। অধরার চোখে নোনা জল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, অধরা তুমি এখানে? সরি স্যার, আপনার বিয়েতে আসাটা আমার উচিত হয়নি। তবে নিজের বেহায়া নির্লজ্জ মনটাকে আটকে রাখতে পারিনি। জীবনে শেষবারের জন্য আপনাকে দূর থেকে একটু খুশি দেখার জন্য ছুটে এসেছি। অধরা কথাটা বলতেই কান্না করতে লাগল। ঈশা অধরার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শেষ সময়ে এসে অধরা আবার ও ঈশার থেকে অয়নকে কেড়ে নিতে চেষ্টা করছে। ঈশা নিজের রাগকে সামলাতে পারল না। দুম করে অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অধরার চুলগুলো দুম করে নিজের মুষ্টি বদ্ধ করে নেয় সে। অধরাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে ঈশা বলতে লাগল, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখিনি। একবার এই ছেলের মন ভেঙে দিয়ে এখন আবার এসেছিস নাটক করতে। তোর না বিয়ে হয়ে গেছে? একটা অপবিত্র মেয়ে হয়ে বারবার অয়নের কাছে আসতে চাস কেন? ঈশা আমার লাগছে, ছেড়ে দাও। আমি তোমাদের বিয়ে আটকাতে আসিনি। আমি একটু অয়নকে দেখতে এসেছি। প্লিজ ছাড়ো আমায়। দেখতে এসেছিস নাকি করতে এসেছিস সেটা আমি ভালোই বুঝতে পারছি। তোকে তো আজ আমি। ঈশার আগে গজগজ করতে করতে অধরা গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতে হাত উপরে তুলল। অয়ন দুম করে এসে ঈশার হাত ধরে ফেলল। ঈশার হাত ধরে হেঁচকা টান দিয়ে ঈশাকে নিজের দিকে মুখোমুখি করে অয়ন সজোরে ঈশার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ঈশার গালে থাপ্পড় পড়তেই সকলে চমকে উঠল। অয়ন রাগে গজগজ করতে করতে বলল, নির্লজ্জ অধরা নয়, বরং তুমি নিজে। বারবার বলার পরেও তুমি অধরার জায়গাটা দখল করতে চলে আসো। আমি অধরাকে ভালোবাসি। আর ওকে নিয়ে সারা জীবন থাকতে চাই। তোমায় নিয়ে নয়। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ঈশা কথাটা শুনতাই অয়নের দিকে দৌড়ে এসে অয়নের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগল, ভালোবাসি বলে বারবার তোমার কাছে ছুটে এসেছি অয়ন। বুঝলে না আমার মনটা? এই প্রতারক রাস্তার মেয়েটা একবার তোমায় ঠকিয়েছে। এখন আবার এসেছে তোমায় ঠকাতে। ওর ছলনায় ভুলে গিয়ে আবার ও তুমি প্রতারিত হবে। কথাটা মিলিয়ে নিও মিস্টার অয়ন চৌধুরী। প্রতারণা করেনি অধরা। আমার থেকে বেশি ওর পরিবারকে গুরুত্ব দিয়েছে, যার ফলাফল ও নিজের চোখে দেখেছে। অধরার একটা বিয়ে নয়, হাজারটা বিয়ে হয়ে গেলেও আমি ওকে ভালোবাসি আর তাকেই আমার চাই। ঈশা কান্না করতে করতে অয়নের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
অধরা কান্না করছে অয়নের সামনে দাঁড়িয়ে। ভুল সিদ্ধান্ত মানুষের দ্বারা হয়, কারণ মানুষ ভুল করে। তবে একবার যদি মানুষ ভুল না করত, তবে সে আর মানুষ থাকতো না। অধরাও ভুল করেছে, তার পরিণামে যথেষ্ট অবহেলা, অপমান সহ্য করেছে সে। একটা মানুষের উপর প্রতিশোধ তখনই নেওয়া যায় যখন তাকে ঘৃণা করা হয়। ভালোবাসায় ঘৃণার ঠাঁই নেই। ভালোবাসা ক্ষমা করতে শেখায়। অয়ন অধরার দিকে এগিয়ে আসলো কিছুটা। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে দৌড়ে এসে নিজের মাথাটা অয়নের বুকের সাথে চেপে ধরল। অয়ন আলতো করে অধরাকে জড়িয়ে ধরতেই অধরা কান্না করে অয়নের পাঞ্জাবি ভিজাতে ব্যস্ত হয়ে উঠল। প্রিয়জনকে অন্যের হয়ে যেতে দেখলে কতটা কষ্ট বুকে এসে আঘাত করে, সেটা আজ অধরা ভালোই বুঝতে পারছে। অয়ন অধরার কান্না থামানোর চেষ্টা করছে, তবে অধরা থামছে না। অয়ন অধরার কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, এই পাগলি, ভালোবাসি তো, আর কত কান্না করবে, এবার একটু কান্না থামাও। সারা জীবন আপনার পাশে থাকতে দিবেন তো স্যার আমাকে? আমি আপনার পাশে থাকব, বুঝলেন ম্যাম? তাও সব সময়, একদম মৃত্যুর আগ অবধি। অয়ন অধরাকে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। অধরার ভুলের মাসুল অবশেষে শেষ হলো। অনেক কষ্ট গিয়েছে মেয়েটার উপর দিয়ে। নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন, ভালোবাসা একটা নিছক শব্দ নয়, এটা এক অনুভূতির নাম, যেটা কখনো অস্বীকার করা যায় না। ভালোবাসায় হাজারটা বাধা আসবে, প্রিয়জনকে আপন করে পাওয়াটা কি এতই সহজ নাকি? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রিয়জনকে আঁকড়ে ধরতে হবে। একটা কথা মনে রাখবেন, পরিবার আপনাকে সুখী দেখতে চায়। ভালোবাসার মানুষটি যদি হয় বিশ্বাসযোগ্য, তবে আপনি সুখী। তাই পরিবারের জন্য প্রিয়জনকে হারিয়ে ফেলা নিছক বোকামি মাত্র। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। গল্পটি শুনে আপনার কেমন লাগলো, অনুভূতিগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে দাগ কেটেছে। তাই গল্প শুনুন আর গল্পকেন্দ্রিক জীবন করুন। ধন্যবাদ সকলকে।